and pitching hacks. এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই আমরা বাসায় বসে আছি এন্ড বাসায় বসে থেকে নিজেদের স্কিলস কিভাবে ডেভেলপ করব এই মোটিভ নিয়ে আজকে আমাদের এই সেশনটা। আজকে সেশনটা কন্ডাক্ট করবেন মোহাম্মদ সুহান হায়দার, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্মার্টিফায়ার একাডেমি। পার্টিসিপেন্টস প্লিজ তোমাদের কোয়েশ্চেন্স অর কোয়ারিজ চ্যাট বক্সে লিখে রাখো। আফটার দ্য সেশনস তোমাদের কোয়েশ্চেন্স অর কোয়ারিজ গুলো ভাইয়া সলভ করে দিবে। ভাইয়া, the stage is yours. You can start the session. Thank you, Tuli. Hello and assalamu alaikum everyone. May peace be upon you. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এরকম একটা ইনোভেটিভ অ্যাপ্রোচে পার্টিসিপেট করবার জন্য। Really glad to have each and every single one of you here with us. আর নিশ্চয়ই আমার সাউন্ডটা ঠিক আছে, তাও if you let me know in the comment section আমরা চ্যাট বক্সটা ইউজ করতে পারি, তাহলে আমি বুঝবো যে সাউন্ড এন্ড সবকিছু ঠিক আছে। তো আমরা দেরি করবো না, সেশনটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা জানি যে আমরা 2 ডে লং একটা ট্রেনিং প্রোগ্রাম করছি। অ্যাকচুয়ালি 2 ডে বলতে একেবারে 48 আওয়ার্স লং হবে না, 40 মিনিটস লং ইচ সেশন। সো দুটো সেশনে আমরা আলাদাভাবে সেশন কন্ডাক্ট করব এবং দুটো আলাদা টপিক, যেটা আমরা জানি যে প্রেজেন্টেশন স্কিলস এন্ড পিচিং হ্যাকস, দুটার জন্য আমরা আলাদা 2টা দিন ডেডিকেট করব। সো সাউন্ড ইজ অলরাইট। রাকিন কায়সার বলছে আলহামদুলিল্লাহ, উই ক্যান স্টার্ট। ওকে, গ্রেট। আমি স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে আমি প্রেজেন্টেশনটা দিব। টাইম টু টাইম আবার আমি নিজেও একটু ব্যাক করব, আর লাস্টে 10 মিনিটস আমরা রাখছি কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডের জন্য। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ফিল ফ্রি টু আস্ক, আমি অ্যান্সার দেব। আর মাঝখানেও যদি আমার কাছে মনে হয় যে কিছু একটা পিক করা দরকার, তো নিব, যাতে করে একটা টু ওয়ে কমিউনিকেশন থাকে। আর এটাই মাঝে মাঝে হয়তো আমি স্ক্রিন বন্ধ করে আবার সামনাসামনি আসবো, কাজ একটা হিউম্যান টাচ থাকলে ভালো। সো আমরা with that being said, let's start the session. Just a second, আমি স্লাইড শোটা অন করছি, একটু টাইম লাগবে। আশা করি সবাই স্লাইড দেখতে পাচ্ছি। শুড বি গুড। না হলে লেট মি নো ইন দ্য কমেন্টস যদি কোনো কিছু সমস্যা থাকে, বাট আমি ধরে নিচ্ছি যে সব ঠিক আছে। সো আই উইল জাস্ট স্টার্ট দ্য সেশন। ঠিক আছে। সো প্রেজেন্টেশন এমন একটা বিষয় যেটা আমরা অনেকেই স্কুল কলেজে অতটা শিখি না, একেবারে ইউনিভার্সিটিতে এসে দেখা যায় যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। বিশেষ করে এমআইএসটির মতো ইউনিভার্সিটি, যেখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বেশি এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টই বেশি, এই ধরনের কোর্সগুলিতে দেখা যায় যে খুবই কম অপরচুনিটি থাকে প্রেজেন্টেশন দেবার। তো এর কারণেই হয়তো স্কিলের ওই চর্চাটা হয় না এবং একটা গ্যাপ যায়। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কিভাবে এটা ইমপ্রুভ করা যায়, কিভাবে একটা বাংলায় বলে, মানে চলিত বাংলায় বললে ঝাক্কাস একটা প্রেজেন্টেশন কিভাবে দেয়া যায় উইদাউট ফিলিং এনি ফিয়ার, or if you are feeling fear, how can you deal with it intelligently on the stage and move on. So এই নিয়ে আমরা আজকের সেশনটা শুরু করব। সো ফার্স্টেই, সো এই হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থা যখন আমরা ক্লাসে থাকি, যখন আমরা ক্যাফেটেরিয়ায় আড্ডা দিচ্ছি, যখন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, হ্যাং আউট করছি, মুভি দেখতে যাচ্ছি, কারোর সাথে গল্প করছি, কিন্তু যখনই প্রেজেন্টেশন দিতে বলা হয় এ ধরনের একটা সিচুয়েশন হয়ে যায়। কেন সেটা হয় এবং কিভাবে সেটা থেকে বের হবো, এটা আজকের ডিসকাশনের একটা পার্ট থাকবে। সো দ্যাটস অ্যাবাউট ডিলিং উইথ ফিয়ার। অ্যান্ড জাস্ট আ সেকেন্ড, একটা চ্যাট অপশনটা দেখা যাচ্ছে না এখানে, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, চ্যাট অপশন চলে এসেছে। ওকে, ঠিক আছে। সো আমরা কন্টিনিউ করি। তো এখন এই যে আমাদের একটা অবস্থা হয়ে যায়, এটা না থাকলে কি সুবিধা সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। সো এই যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি, তার নাম আমরা কেউ কি জানি? যদি জানি তাহলে চ্যাট অপশনে লিখে দিই যে মানুষটা কে, তার নাম কি। হয়তো আমরা তাকে কেউ দেখেছি। আমি জাস্ট 10 সেকেন্ডস টাইম দিব, এর মধ্যেই লিখতে হবে, না হলে আই উইল কন্টিনিউ, বিকজ আমরা 7:30-এই
30-32 এর দিকে আমরা শেষ করব, তারপর আমরা কোয়েশ্চেন আনসার রাউন্ড নিব। সো আমি আরেকটু সময় দিচ্ছি, ইফ এনিওয়ান ক্যান গেস। নো, ওকে। সো ওনার নাম হচ্ছে ক্রিস অ্যান্ডারসন। পরের ছবিটা দেখলে হয়তো তাকে আমরা আরেকটু ভালোভাবে চিনতে পারবো। সো টেড যে অর্গানাইজেশনটা, যেখান থেকে টেড টক অর্গানাইজ করা হয়, সারা বছর জুড়ে বিভিন্ন জায়গায় টেডএক্স ইভেন্ট হয়, সেই ইভেন্টটার কিউরেটর হন উনি। এক কথায় বলতে গেলে হি ইজ দ্য সিইও অফ দ্য প্রোগ্রাম। তো এই ক্রিস অ্যান্ডারসনের এবং টেডের পিছনে একটা পাবলিক স্পিকিং নিয়ে গল্প আছে, এবং সেই গল্পটাই আজকে বলে শুরু করব। সো ইনি হচ্ছেন টেডের অরিজিনাল ফাউন্ডার, যার নাম রিচার্ড ওয়ারম্যান। সো উনি প্রথম টেড ফাউন্ড করেন এবং তারপর বেশ কিছু বছর হি ওয়াজ রানিং দ্য শো। সো 1984 এ টেড স্টার্ট হয়। 2001 এ ক্রিস অ্যান্ডারসনের কোম্পানি স্যাপলিং টেড কিনে নেয়, এবং তারপর হয়তো কোনো না কোনো ইস্যু হয়েছিল, যে কারণে 2002 তে মিস্টার ওয়ারম্যান কোম্পানি ছেড়ে চলে যান। এবং এখানেই শুরু হয় আমাদের গল্পের সেই ক্রাইসিস মোমেন্টটা, যে 2002 তে যখন মিস্টার ওয়ারম্যান চলে যান, এত বছর উনি হেড ছিলেন অর্গানাইজেশনের, এখন নতুন একজন মানুষ এবং তিনি অর্গানাইজ করবেন। তো টেডে আমরা জানি যে ইভেন্ট যেটা হয় সেটা প্রতি বছর মেইন টেড টক একবার অর্গানাইজ করা হয়, ভ্যানকিউভারে হয়। সো যেহেতু এটা টিকিট কেটে আসে মানুষজন, তখন কি টেড টকের ইউটিউব ভার্সনটা ছিল না, শুধুমাত্র টিকিট কেটে আসতে হতো। সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ, নেক্সট ইয়ার টিকিট বিক্রি হবে কিনা এটা নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি হয়ে গিয়েছিল। সো অলরেডি ক্রিস হ্যাড আ বিজনেস যেটা স্ট্রাগল করছিল, এবং স্ট্রাগলের পরিমাণটা এমন যে প্রতিদিন $1 মিলিয়ন করে তার লস হচ্ছিল, এভরি সিঙ্গেল ডে $1 মিলিয়ন। এবং এই অবস্থাতে পরের বছরের টেডের জন্য মাত্র 70টা টিকিট বিক্রি হয়েছে। সো দিস ওয়াজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, যে টেড টক আগামী বছর অ্যাকচুয়ালি সার্ভাইভ করবে কিনা। আমরা জানি যারা হয়তো কনসার্ট অর্গানাইজ করেছি বা কোনো টিমে ছিলাম, কিংবা যারা কোনো ক্লাবের ইভেন্ট অর্গানাইজ করি, মানুষজনকে আনা কত কঠিন, এবং মানুষজনের পকেট থেকে টাকা বের করাটা কি বিশাল একটা পেইনফুল অ্যাক্টিভিটি। সো ওই ধরনের একটা সিচুয়েশন উনি পড়ে গেছেন, এবং উনি এই অবস্থাতেও নেই যে নিজের ব্যবসার টাকা এনে উনি এখানে খাটাবেন। সো দিস কোয়েশ্চেন ওয়াজ দেয়ার, ইজ টেড গোয়িং টু সার্ভাইভ? নাও হোয়াট ডিড ক্রিস ডু? ক্রিস চিন্তা করলেন, জাস্ট এ সেকেন্ড, সরি অ্যাবাউট দ্যাট। সো আমরা কন্টিনিউ করি। ক্রিস চিন্তা করলেন যে তাকে এখন একটা মেসেজ দিতে হবে তার অডিয়েন্সকে। সো 2002 সালের যে অডিয়েন্স ছিল তাদেরকেই উনি ভাবলেন যে এটাই হয়তো শেষ সুযোগ, আমি অ্যাটলিস্ট টেডের সম্পর্কে কিছু কথা আজকে বলে যেতে চাই। সো হি স্টার্টেড বাই অ্যাড্রেসিং দ্য ভেরি ক্রিটিক্যাল ইস্যু, যে ওনার নিজের বিজনেসে যে ফেলিওরটা চলছিল উনি সেটার কথা বললেন। হি শোড হিজ ভালনারেবিলিটি। দেন হি সেড টু এভরিওয়ান দ্যাট হি ইজ আ কমপ্লিট লুজার। এটা উনি সবার সামনে অ্যাডমিট করলেন, এবং তারপরে উনি এটাও বললেন যে কেন উনি টেডে এসেছেন এবং কেন উনি অ্যাকচুয়ালি টেডে ইনভেস্ট করলেন। সো উনি যেটা বললেন যে উনি টেড টকে আসার পরে হি ফেল ইন লাভ উইথ আইডিয়াস, হি ফেল্ট দ্য পাওয়ার অফ আইডিয়াস। 2 দিন 3 দিনের প্রোগ্রামে যখন একজনের পর একজন স্পিকার, যিনি তার ফিল্ডে একজন এক্সপার্ট, তার ফিল্ডের লেটেস্ট ইনফরমেশন গুলো দিচ্ছেন, এন্টারটেইনমেন্টের ফিল্ড থেকে হতে পারে, হয়তো লিগাল প্র্যাকটিসেস এর ফিল্ড থেকে হতে পারে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা যে কোনো সায়েন্টিফিক ফিল্ডের ব্যাকগ্রাউন্ড থেকে একজন মানুষ এসে কথা বলছেন, লেটেস্ট ইনফরমেশন গুলো যখন একটার পর একটা প্রেজেন্ট করা হয়, আমরা একটা অন্য পৃথিবীতে চলে আসি। সবার আইডিয়া গুলো মার্জ করে একটা বিউটিফুল কম্বিনেশন অফ ইন্টেলিজেন্স তৈরি হয়, এবং এই এক্সপিরিয়েন্সটা উনি রাখতে চান। উনি বললেন যে আই হ্যাভ fallen in love with ideas, I love TED, but here's the situation, I don't know if it's going to survive, so in order for TED to survive, I need your support. তো এটা বলার পর খুব অদ্ভুত একটা ব্যাপার হলো, ওখানে সামনেই বসেছিলেন, আমরা জানি, অনেকে হয়তো জানি না, অ্যামাজনের সিইও জেফ বেজোস, হি ইজ আ বিলিয়নিয়ার নাও। সো জেফ বেজোস ওখানে বসেছিলেন, উনি দাঁড়িয়ে হাততালি দেওয়া শুরু করলেন, এবং ওনাকে দাঁড়াতে দেখে সবাই মিলে স্ট্যান্ডিং ওভেশন দিল, এবং পরের বছরের টেডের 200টা টিকিট তখনই বিক্রি হয়ে গেল। সো দ্যাটস অ্যান অ্যামেজিং স্টোরি, রাইট? অ্যান্ড ওয়াই ইটস ইভেন মোর অ্যামেজিং ইজ দিস রিজন, যে তখনও কিন্তু টেড
ইউটিউবে যায়নি, তখনও টেডের একটা ভিডিও আপলোড করা হয়নি। সো 2006 সালের জুন মাসে প্রথম টেড টকটা আপলোড করা হয় এবং তারপরে সেপ্টেম্বরের মধ্যেই 1 মিলিয়ন ভিউ ক্রস করে। এবং আরো মজার বিষয় হচ্ছে এখন এখন বলতে জাস্ট এই করোনা ভাইরাসের সিচুয়েশনটা হওয়ার আগ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড প্রতিদিন 8টার মতো ইভেন্ট অর্গানাইজ করা হতো এভরি সিঙ্গেল ডে। ক্যান ইউ ইমাজিন দ্যাট দ্য সাইজ অফ দিস হোল প্ল্যাটফর্ম? তো এটার কিছুই সম্ভব হতো না যদি ওদিন ক্রিস দাঁড়িয়ে তার স্পিচটা না দিতেন। সো আমাদের অনেকের এরকম সুন্দর সুন্দর আইডিয়া থাকে, আমরা অনেকে কল্পনা করি। ইউ গাইজ আর ইউনিভার্সিটি স্টুডেন্টস, সো ডেফিনেটলি ইউ হ্যাভ ইউর imagination working for you, your enthusiasm, your energy very high at this age. So বিশেষ করে MIST তে আমি যখন হাল্ট প্রাইজে জাজ হিসেবে গিয়েছিলাম, I saw brilliant students with very very innovative ideas। এবং এটা আমি মানে পাম দেওয়ার জন্য বা তেল দেওয়ার জন্য বলছি না, শুধু আমি অনেকগুলো বিজনেস কম্পিটিশনে গিয়েছি। মোস্ট অফ দেম আর ফ্রম বিজনেস স্কুল। সো এখন বিজনেস স্কুলের স্টুডেন্টরা যখন আসে তারা আইডিয়া গুলো কালেক্ট করে। In very few cases they actually come up with new things, but এটা ওদের স্টাডি লিমিটেশনের জন্যই। বাট যখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আইডিয়া নিয়ে আসে, অ্যামেজিং আইডিয়াস, এবং ওরা এটা এক্সিকিউটও করতে পারে। সো আই ওয়াজ সারপ্রাইজড এন্ড অ্যামেজড এট দ্যাট ফ্যাক্ট। বাট দ্য স্যাড পার্ট ওয়াজ যে আমরা ওখানে যারা ছিলাম জাজেসরা, আমরা বলছিলাম যে এত সুন্দর আইডিয়া কিন্তু ওদের মধ্যে ওই প্রেজেন্টেশনের একটু কমতি কোথাও রয়ে যাচ্ছিল। সো ওটা নিয়ে আমরা কাজ করব, ওটার জন্যই এই ট্রেনিংটা, এবং পরবর্তীতেও আমরা দেখি কি কি অ্যাক্টিভিটি করা যায়। তো পাবলিক স্পিচের গুরুত্ব আরেকভাবে দেখার জন্য আমরা একটু ব্যবসায়িক দিক থেকে দেখলাম। আমরা এই এখন যে মানুষগুলোকে দেখবো, অ্যাব্রাহাম লিঙ্কন হোক, মহাত্মা গান্ধী হোক, মার্টিন লুথার কিং জুনিয়র হোক, অথবা নেলসন ম্যান্ডেলা হোক, ওনারা সবাই পাবলিক স্পিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং ওনারা বিশাল বড় জনগোষ্ঠীকে লিড করে তাদের পুরো নেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। সো দিস ইজ দ্য পাওয়ার অফ স্পিচ, অফ বিং এবল টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ পিপল and maintain your confidence, maintain your positive energy, and give a speech so beautiful that everyone starts clapping for you without any instruction. They just enjoy what you did. সো এই স্কিলগুলো সম্পর্কে জানার জন্যই আমাদের আজকের প্রেজেন্টেশন এবং আজকের এই ট্রেনিং সেশনটা, প্রেজেন্টেশন স্কিলস এন্ড পিচিং হ্যাকস। আজকে আমরা শুধুমাত্র প্রেজেন্টেশন স্কিলের দিকে দেখবো, আগামীকালকে আমরা পিচিং হ্যাকস সম্পর্কে আরো বেশ কিছু জিনিস জানবো। সো আমাদের সাথে MIST ইনোভেশন ক্লাব অর্গানাইজ করেছে এই প্রোগ্রামটি, সো তাদেরকে আমি শুরুতে একটু ধন্যবাদ জানাতে চাই। এখন আমরা সেশনের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের লার্নিং আউটকাম গুলো আজকে হবে যে ফিয়ার অফ পাবলিক স্পিকিং কিভাবে আমরা দূর করতে পারি, কিভাবে আমরা আমাদের অডিয়েন্সকে এনগেজ করতে পারি আমাদের প্রেজেন্টেশনের মধ্যে, এবং একটা ভালো প্রেজেন্টেশনে কি কি জিনিস বেসিক থাকা দরকার। তো আমি সামনে আগানোর আগে দুটা প্রশ্ন করব। একটা হচ্ছে কাদের কাদের ফিয়ার অফ পাবলিক স্পিকিং আছে, একটু যদি চ্যাটিং অপশনটাতে গিয়ে ইফ ইউ লেট মি নো, এটা খুব ভালো হয় আমার জন্য। তাহলে আমি বুঝবো যে আমি ওই পার্টটাতে কতটুকু টাইম দিব। যদি খুব বেশি মানুষ না হয় তাহলে আমি পরবর্তী বিষয়গুলোতে চলে যাব, মানে ওই জায়গাটাতে অল্প সময় দিব। আর যদি দেখি অনেকেই বলছে যে হ্যাঁ আমি ফিয়ার অফ পাবলিক স্পিকিং সম্পর্কে আরো জানতে চাই, কিভাবে এটা আমি দূর করব সে বিষয়ে জানতে চাই, তাহলে আমি ওখানে আর একটু বেশি টাইম স্পেন্ড করব। সো এই জন্য একটু চ্যাট অপশনটা আমরা ইউজ করি এবং ওখানে লিখে দিই যে ফিয়ার অফ পাবলিক স্পিকিং আছে নাকি নাই, ইয়েস অর নো, এতটুকু করলেই হবে। Yes আছে, yes yes, oh my god, so many yeses, I can see yes yes yes। একজন টেড বলেছিল বাই দ্য ওয়ে, তানজিম হাসান ফাহিম। ওকে, থ্যাংক ইউ তানজিম। সো অনেকগুলো ইয়েস দেখতে পাচ্ছি, অনেকগুলো ইয়েস। ও মাই গড, দেয়ার আর 27 নিউ মেসেজেস। এবং রাকিন কায়সার, রাকিন বলছে ইয়েস ভাইয়া আছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের তো অবভিয়াস। ও মাই গড, ইটস ওকে। কারণ মজার বিষয় হচ্ছে ইউ আর টকিং টু সামওয়ান যার নিজের পা কাঁপতো প্রেজেন্টেশন দেওয়ার সময়। সেই গল্পটা আমি বলি আজকে। এই গল্প বললে আর সেশন নেওয়া হবে না, তাই আমি গল্পে যাব না। আমি জাস্ট এতটুকুই বলবো যে আই ওয়াজ দ্য পারসন যাকে দেখে কেউই কল্পনা করতে পারে নাই যে এই মানুষটা একদিন ভালো পাবলিক স্পিচ দিতে পারবে। সেই এবিলিটি যে আমার আছে এটা আমাকে শিখে আসতে হয়েছে এ পর্যন্ত, এবং কিভাবে হয়েছে সেটাই আমি শিখাতে পারবো। সো এখন যখন আমি এই বিষয়ের উপর শিখাই, এই পার্টিকুলারলি প্রেজেন্টেশন এন্ড পাবলিক স্পিকিং স্কিলের উপর,
that's when I get the most amount of pleasure যে ওয়াও এই জিনিসটা আমি পারতামই না, আজকে আমি এটার উপরেই শিখাচ্ছি, ট্রেনিং করাচ্ছি। তো আমার ব্যাপারে অলরেডি ওরা অনেক সুন্দর করে বলেছে, আমি আর খুব বেশি কিছু বলে টাইম ওয়েস্ট করব না। আমি এগিয়ে যাচ্ছি আমার পড়াশোনা এই প্রতিষ্ঠানগুলো থেকে, এবং এখন আমি যেটা বেসিক্যালি করি বিভিন্ন জায়গায় গিয়ে প্রেজেন্টেশন দেই, মানুষজনকে হাসানোর চেষ্টা করি, মানুষজনকে মজা করিয়ে আনন্দ দানের মাধ্যমে শেখানোর চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব, and always working on my skill to be a better version of myself. সো তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, এই যে প্রেজেন্টেশন স্কিলটা ইমপ্রুভ করবা, করে কি লাভ, কেন, কি করতে চাও, হোয়াটস ইওর মোটিভেশন ফর টেকিং দ্য সেশন? এবং এটা জানার দরকার হচ্ছে, আমরা গোল্ডেন সার্কেলের কথা যারা জানি, সাইমন সাইনেক নামে একজন মানুষ হচ্ছে, ওনারও একটা ভালো টেড টক আছে, ওটার নাম স্টার্ট উইথ ওয়াই, ওনার বইয়ের নামও স্টার্ট উইথ ওয়াই। সো এই জন্য আমরাও স্টার্টিং উইথ ওয়াই, যে একটা কাজ করার আগে আমি কেন কাজটা করতে চাচ্ছি, why does it matter, why is it important, why do I have to spend so much time on this particular thing? এটা যখন আমি অ্যান্সার করতে পারবো, আমার নিজের মাথার কাছে একটা মেসেজ যাবে যে ওয়েট, দিস ইজ হোয়াট আই নিড টু ডু। সো কষ্ট হলেও ভাই ঠেলা দে, কর, লেটস ফিনিশ ইট, লেটস গেট ইট ডান। তো এই মোটিভেশনটা তখনই আসবে যখন মানুষের মধ্যে ইচ্ছাটা থাকে। আমি এখন আমার ফেসবুকের জন্য বা আমার কোম্পানির কারণে অনেক বেশি ভিডিও বানাই। ভিডিও বানানো আমার জন্য সবচাইতে আনকমফোর্টেবল কাজের মধ্যে একটা ছিল। আই স্টিল রিমেম্বার যে প্রথম দিকের ভিডিওগুলো আমি একাই বানাতাম, ট্রাইপডে ক্যামেরা সেট করে, তারপর আমি 2 ঘন্টা চারপাশে ঘুরতাম, কিন্তু ক্যামেরাও রেকর্ড করতাম না এবং কথা বলাও শুরু করতাম না। তো আমি দুইজনের অ্যান্সার পেয়েছি, আরো কিছু অ্যান্সার চাচ্ছি। আই থিংক পিপল আর টাইপিং, দ্যাটস গুড। সো যেটা বলছিলাম যে আমি ওই রকম 2 ঘন্টার পরেও নিজেকে ঠেলতাম যে ভাই আমি তো অনেক কিছু জানি, আমি চাই যে মানুষকে মারা যাওয়ার আগে অ্যাটলিস্ট এই জিনিসগুলো জানিয়ে যেতে চাই, যাতে করে আমার নলেজ গুলো আরেকজনের কাছে যায়, এবং আই রিয়েলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জ ইন দিস ওয়ার্ল্ড। সো আমাকে ভয় পেলে বসে বসে গেলাম, এটা করলে হবে না, আমাকে চেঞ্জ করতেই হবে নিজেকে। সো দ্যাটস ওয়েন আই কেপ্ট পুশিং মাইসেলফ। আমি ইন্ট্রোভার্ট ছিলাম, এখানে তোমরা যারা ইন্ট্রোভার্ট আছো হয়তো অনেকেই, বিকজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যেহেতু, আমারও সায়েন্স ব্যাকগ্রাউন্ডই ছিল, এসএসসি এইচএসসি, তারপরে আমি বিবিএ পড়ি। তো আই ক্যান টোটালি রিলেট। তো ওখান থেকে আমার নিজেকে ধাক্কা দিয়ে এই আসার কারণটা হচ্ছে এই পারপাসটা সেট করা, এবং ইন্ট্রোভার্ট হওয়ার পরে আমি বই পড়লাম যে আচ্ছা যারা ইন্ট্রোভার্ট তারা কিভাবে ভালো করতে পারে, বই পড়ে তারপর নিজেকে চেঞ্জ করলাম। তো আমি একটু তোমাদের রিপ্লাই গুলো পড়ছি। ইরফান ইরফানুল্লাহ বলেছে টু ইনফ্লুয়েন্স আদার্স, ওকে গুড। জাওয়াদ আলম বলছে গোল্ডেন সার্কেল ইজ অ্যান অ্যামেজিং কনসেপ্ট, গুড জাওয়াদ। রায়ান ইবনে হাফিজ, টু পোর্ট্রে এন্ড প্রেজেন্ট মাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক অর প্রজেক্ট, দ্যাটস গুড। জাহরা পারভিন তাজরিন বলছে ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল বিজনেস এক্সিকিউটিভ ওয়ান ডে, এক্সিকিউটিভ সিইও, ওকে ইউ ক্যান বি as big as your dream is. ফারিয়া তাসনিম বলছে বিজনেস কেস কম্পিটিশন, রেইজ ফান্ড ফর মাই স্টার্টআপ উইথ আ স্মাইলি। তানজিম হাসান ফাহিম এটা বলছে দ্যাটস গুড, পিচিং এর জন্য বেশ কিছু জিনিস আমরা শেয়ার করব, কাজে লাগবে। আর এটাতে ভেঙচি দেওয়ার কিছু নাই। ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ ক্যান ডু ইট, আই বিলিভ দ্যাট। সুমাইয়া তাসনিম আদিবা বলছে টু স্ট্যান্ড আউট অ্যামং আদার্স, দ্যাটস গুড। সুমাইয়া নাজিফা নূর আল মালিক বলছে ফর বিজনেস কম্পিটিশনস এন্ড প্রেজেন্টিং মাই আইডিয়াস, দ্যাটস গুড। নাম লেখা নেই, একটা শর্টকাট কি, সো নাম বলছি না। টু বিকাম ফ্লুয়েন্ট স্পিকার ইন ফ্রন্ট অফ আদার্স টু ডিসকাস এনি টপিক, ভেরি গুড। সাদিয়া ফারজানা বলছে টু এক্সপ্রেস মাই আইডিয়া, ব্যামু গার্সিয়া ওলা সিনিয়র, সো বলছে টু স্পিক মাই আইডিয়াস ফিয়ারলেসলি। অয়ন্তিকা রিন্তি বোস বলছে সো দ্যাট মাই পয়েন্ট অফ ভিউ রিচেস আদার্স। রাকিন কাইসার ইরাম বলছে to sell my ideas. Naimuddin বলছে for sharing my engineering ideas at my future field. Okay, good. That's good. Thank you so much. সবাই প্রচুর পার্টিসিপেশন পেলাম, ফিলিং ভেরি গুড। সেশনে আসলে ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলছি, so this kind of activities really improve that connection. So what do you want to improve from today's session? এটাও লিখে ফেলো, আমি সেশনে এগিয়ে যাচ্ছি, আমি ওইটুকু টাইম আর এখন দিচ্ছি না। as we go along you can improve, বাট তুমি যে অ্যান্সারটাই দাও না কেন, এটা নিশ্চয়ই তোমার মনে আছে যে এরকম একটা ফিডব্যাক তোমার সেশনের পর তুমি পাবে। কার না ভালো লাগে একটা স্পিচ দেওয়ার পর যদি এরকম সেশন, এরকম একটা ফিডব্যাক পাওয়া যায়। সো সেশনের
পরে যদি এটা পেতে চাই, প্রথমেই আমাদের অনেকেরই ফিয়ার অফ পাবলিক স্পিকিং আছে। সো এটাকে দূর করতে গেলে কি কি করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল, একটা সার্ভেতে দেখা গিয়েছিল, যদিও এটা আমেরিকাতে করা হয়েছিল, তারপরও সেখানে 75% অফ দ্য পিপল সেড দ্যাট স্পিকিং যে ভয়টা তৈরি করে, এটা তাদের 1 নম্বর ভয়, নাম্বার ওয়ান। ইভেন ফিয়ার অফ ডেথের চাইতেও বেশি ছিল গ্লসোফোবিয়া। গ্লসোফোবিয়া মানে ফিয়ার অফ পাবলিক স্পিকিং। এখন তুমি যদি এই স্টেটমেন্ট গুলোর সাথে এগ্রি করো, তাহলে তোমার ফিয়ার অফ পাবলিক স্পিকিং অনেক বেশি, যদি সবগুলোতে এগ্রি করো। সো নিজেকে প্রথমে বলতে হবে যে এই সমস্যাগুলো আমার বর্তমান সমস্যা, কিন্তু এগুলোতে আমার ওকে হতে হবে। মানুষ যখন আমার দিকে তাকায়, এটা নিয়ে আমার আনকমফোর্টেবল হওয়ার কিছু নাই। আমি যখন স্টেজে আছি, স্পটলাইট আমার উপর, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি কিছু না বলতে পারি, মুখে কোনো কথা আসছে না, কি করব তখন? জাস্ট স্মাইল, জাস্ট সে আই এম ফিলিং ভেরি নার্ভাস, জাস্ট সে সামথিং এন্ড কন্টিনিউ ইউর স্পিচ। এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। অনেকের হার্টবিট অনেক বেড়ে যায়, নিঃশ্বাস নেওয়া বন্ধ করে ফেলে। তো এই জিনিসগুলোকে বন্ধ করার জন্যই আমরা সামনে জানবো যে কি কি দরকার। সো এই পার্টটা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। ইউ গাইজ আর স্মার্ট পিপল, ইউ অলরেডি নো ইউর অ্যান্সার কি। যে অপিনিয়ন এখানে ট্রু অর ফলস, গ্রেট স্পিকার্স আর বর্ন নট মেড। দ্যাটস নট ট্রু অ্যাট অল, দ্যাট ইজ ফলস। কারণ ভালো স্পিকার হওয়ার জন্য প্র্যাকটিস প্রয়োজন। প্র্যাকটিস ছাড়া ওই ভয়েস মডুলেশন যদি কেউ না করতে পারে, কেউ যদি তার বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ না করতে পারে, কেউ যদি যখন প্রেজেন্টেশন দিচ্ছে তখন যদি সে তখন তার মধ্যে যদি ওই কনফিডেন্সটা না থাকে, তাহলে সে ভালো মতো প্রেজেন্টেশন দিতে পারবে না। সো এটার জন্য প্র্যাকটিস দরকার। এটার জন্য অবশ্যই নিজেকে সেই সুযোগটা দিতে হবে। এবং আজকে যদি আমার প্রেজেন্টেশনটা খারাপও হয়, সমস্যা নেই, আমি আবার সুযোগ পাবো। প্রত্যেকটা প্রেজেন্টেশন থেকে শিখে শিখে পরেরটায় যেতে হবে। তো একটু বেসিক কথা বলছি, লেসন গুলো সামনেই শুরু হবে। বাট দিজ আর দ্য বেসিক থিংস যেগুলো আমাদেরকে একটু জেনে রাখলে ভালো। আমি আবারও স্ক্রিনটা শেয়ার করছি, একটু কোনো কারণে মিস হয়ে গিয়েছে এটা। আর একটা কমেন্ট, আমি একটু আচ্ছা, আমাকে একটা ক্লাবের একটা অ্যানাউন্সমেন্ট করতে হবে, সেটাও আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই আজকের যে ট্রেনিংটা যারা করছো আজকে এবং কালকে, তাদের সবাইকে সার্টিফিকেট দেয়া হবে। তো তোমাদের সবার সাথে ওই নামটা যাতে ঠিক মতো দেয়া যায়, প্রত্যেকের নামটা যাতে ঠিকভাবে সার্টিফিকেটে আসে, এটার জন্য একটু নিজের যেই ফুল নেমটা, কোনো ফেক নেম ইউজ না করে একদম ফুল নেমটা ইউজ করে একটু প্রেজেন্টেশনটা দিলে সবচাইতে ভালো হয়। প্রেজেন্টেশন দেওয়া না, সরি, নামটা চেঞ্জ করে দাও আর কি। নিজের যে ইউজার নেমটা সেটা চেঞ্জ করে ফুল নেমটা দিয়ে দাও। তাহলে ওরা এখান থেকে নামটা কপি পেস্ট করে নিয়ে নিবে এবং ওই সার্টিফিকেটটাই তোমাকে দেয়াটা ওদের জন্য সম্ভব হবে। সো জাস্ট আ সেকেন্ড। এখানে জুমে মাঝে মাঝে এই প্রবলেমটা হয়, স্লাইড শো শেয়ার করাটা। এখন মনে হয় ঠিক আছে। হুম, এখন আবার চ্যাট, এক সেকেন্ড, আমি চ্যাটিং এর অপশনটা অন রাখছি। ঠিক আছে। আর আমাদের আনলিমিটেড টাইম আছে। সো 40 মিনিটস, তারপরে যেহেতু আমরা একটা টাইম কমিটমেন্ট রেখেছি, হয়তো অনেকের অনেক কাজ আছে, আমাদের দরকার পড়লে আমরা একটু এক্সটেন্ড করব। সো দ্যাট কমিটমেন্ট ইজ দেয়ার। তারপরেরটা হচ্ছে যে ভালো পাবলিক স্পিকার হওয়ার জন্য গুড লুকিং হতে হবে। নট নেসেসারিলি আমাদের দেশেই যদি দেখো বা বিদেশেও দেখো, আমি কারো নাম নিলাম না, তারা বলবে যে হ্যাঁ ভাইয়া ওই লোকের চেহারা খারাপ বলছে। বাট ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউল সি আ লট অফ পিপল যাদের চেহারা হিরোদের মতো না, বাট স্টিল তারা বেশ ভালো পাবলিক স্পিকার। এটা একটা প্র্যাকটিসের বিষয়। এবং আরেকটা বিষয়, এটা অনেকে হয়তো জানে না, বা আমরা হয়তো ইনটুইশনে বুঝি কিন্তু আমরা এটাকে পাত্তা দিই না। সেটা হচ্ছে যে ক্যান ইউ বি আ গুড পাবলিক স্পিকার উইথ লো সেলফ এস্টিম। সেলফ এস্টিম অর্থ আত্মসম্মানবোধ বা প্রেম বা নিজেকে ভালোবাসার যে বিষয়টা, যে আমি নিজেকে নিয়ে কতটুকু হ্যাপি, স্যাটিসফাইড। কিছু মানুষ আছে আমরা জানি যারা নিজেকে সবসময় ভালোবাসে, যারা সবসময় কনফিডেন্ট, তারা ভুল করলেও নিজেকে সেই সুযোগটা দেয়। কিন্তু অনেকেই আছে যারা ভিতরে ভিতরে, না আমি মনে হয় একটু খারাপ, না আমি মনে হয় এই জিনিসটা পারি না, আমি না ওই বিষয়টাতে দুর্বল। তো সবসময় ওরকম ভেবে নিজেকে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মধ্যে রেখে দেয়। এই মানুষগুলোর জন্য কিন্তু খুব সমস্যা। এবং পাবলিক স্পিকিং এমন একটা স্কিল যে যখনই কেউ এটা করতে যায় স্টেজে উঠে, অডিয়েন্স না টের পায় যে এই মানুষটা
কতটুকু কনফিডেন্ট ভিতর থেকে। তো এই জন্য সেলফ এস্টিম নিয়ে কাজ করতে হবে, অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করতে হবে, এবং প্রেজেন্টেশনের জন্য যে প্রিপারেশনটা, সেটার জন্য এই কিছু সেলফ অ্যাফার্মেশন ডায়ালগ আমি বলছি, এগুলো তুমি নিজেকে প্রতিদিন বলতে পারো। তার আগে আরেকটু বলে নেই যে ফুল নেম এবং নিজের ইমেল অ্যাড্রেসটাও চ্যাটে লিখে দাও যদি সার্টিফিকেট চাও। তো সার্টিফিকেট পাওয়ার জন্য নাম এবং ইমেল অ্যাড্রেস দুইটাই লাগবে, তাহলে ওই ইমেল অ্যাড্রেসেই তোমার সার্টিফিকেটটি পাঠিয়ে দিবে এমআইএসটি ইনোভেশন ক্লাব। সো আমরা আবার ফেরত আসছি সেলফ অ্যাফার্মেশনে। এগুলো কিন্তু বাই দ্য ওয়ে ভেরি সিলি। আমি যখনই দেখাই, আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, আমি একজন সিনিক্যাল স্টুডেন্ট ছিলাম। তার মানে হচ্ছে সবকিছু নিয়ে একটু হাসতাম অথবা খুঁজতাম কোথায় ভুল আছে। তো যখন এরকম কিছু বলা হতো যে নিজেকে নিজে বলবা প্রতিদিন যে আমি অনেক ভালো প্রেজেন্টার, আই এম এ গ্রেট প্রেজেন্টার, আই বিলিভ ইন মাইসেলফ, আমি নিজেই হাসতাম যে আরে ধুর, এগুলি কি এত সিলি জিনিসপত্র, এগুলি দিয়ে কোনো লাভ আছে নাকি, ব্লা ব্লা ব্লা। বাট দ্য থিং ইজ দিস ওয়ার্ক। যখন আমাকে ফ্রম এন ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হওয়া লাগলো, যখন আমাকে অ্যাজ এ লিডার পারফর্ম করা লাগলো, আমার কিন্তু নিজেকে প্রতিদিন বুঝাতে হয়েছে, বলতে হয়েছে যে আমি ভালো, আমি ভালো, আমি পারি, আমি খুব ভালো স্পিচ দিতে পারি, আমি কনফিডেন্ট, আমি সবসময় কনফিডেন্ট। সো এই জিনিসটা যারা শুরু থেকে ছোটবেলা থেকেই সেই কনফিডেন্সটা পেয়ে যায়, তাদের মাথায় অটো এই প্রোগ্রামটা রান করে। তোমরা জানো, যারা আমরা তো সবাই এখন স্মার্টফোন ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, কিছু প্রি ইনস্টলড সফটওয়্যার থাকে। তো আমাদেরও আপব্রিঙ্গিং এর কারণে কিছু কিছু মানুষের মাথায় ছোটবেলা থেকে ওই সফটওয়্যার গুলো ইনস্টল করা থাকে, কনফিডেন্স, সেলফ এস্টিম। যাদের এটা ইনস্টল করা নাই অথবা ইনস্টল করার সময় কোনো বাগ ছিল সিস্টেমে, তাদের জন্য এই সেলফ অ্যাফার্মেশন দরকার। নিজেকে প্রতিদিন বলা, I can convince others, I can influence others, I can I can give a great speech. When I give a speech, I look like a boss. When I speak, people want to listen. So এই ধরনের পজিটিভ মেসেজ নিজের জন্য নিজেকে বলে আমরা আমাদের সাহসটা বাড়াতে পারবো। এবং এটা আমরা সবাই জানি যে প্রেজেন্টেশনের ভয়টা যখন আসে কেমন লাগে, ওই অ্যাংজাইটিটা কি। সো তিনটা জায়গা থেকে হতে পারে, মনে হচ্ছে এক্সপোজড, সবাই তাকিয়ে আছে, এম্বারাসড ফিল হতে পারে, এবং ওখান থেকে একটা প্যানিক জেনারেটেড হতে পারে। এগুলোকে থামানোর জন্য এখন আমরা দেখবো কি কি করা যায়। প্রথম যে বিষয়টা, যেটা আমরা জন্মের পর থেকেই করে আসছি, নিঃশ্বাস নেওয়া। সো আমি এখন সবাইকে একটা চ্যালেঞ্জ দিব যে নিজেই বাসায় বসে কথা বলার সময়, এখন আমরা সবাই এই প্রথম লাইনটাই পড়লাম, ঠিক আছে? নিজে পড়বো প্রত্যেকেই যে উই ব্রিথ আওয়ার থটস, এটাই পড়লাম। কিন্তু পড়ার সময় নিঃশ্বাস নিতে নিতে পড়তে হবে। নিঃশ্বাস নিতে নিতে এই লাইনটা জোরে পড়তে হবে। যদি আমরা ট্রাই করি উই ব্রিথ আওয়ার থটস, নিঃশ্বাস নিতে নিতে, আমরা দেখবো যেটা সম্ভব না। কারণ আমরা আসলে যখন কথা বলি তখন আমরা এক্সহেল করি, অর্থাৎ প্রশ্বাস ছাড়ি, নিঃশ্বাস নেই না। নিঃশ্বাস নেয়ার সময় কথা বলা যায় না। সো যখন আমরা স্টেজে উঠছি, ওই সময়টায় যখন আমরা নার্ভাস হয়ে যাই, আমাদের ব্রিদিং প্যাটার্নটা এলোমেলো হয়ে যায়, আমাদের কথাবার্তার মাঝখানে একটা গ্যাপ চলে আসে এবং আমরা আরো ভয় পেতে থাকি। এবং অনেকে ভয়ে তাড়াতাড়ি কথা বলি, অথবা অনেকের নিঃশ্বাসটা ঠিক মতো নেই না, যে কারণে আমাদের ব্রেনে এনাফ অক্সিজেন যায় না। এবং এটার কারণে আমাদের তখন আমাদের এক ধরনের প্যানিক তৈরি হওয়া শুরু করে। এর কারণে তখন কিছু ফিজিক্যাল সিম্পটম দেখা যায়, ঘাম শুরু হয়, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়, তারপরে আরো খারাপ লাগতে থাকে। এবং খারাপ তো লাগবেই, কারণ আমার ব্রেনে যদি অক্সিজেন না যায়, আমার ব্রেন তো সিগন্যাল দিবে বডিকে, বডিও সিগন্যাল দিবে ব্রেনকে যে কিছু একটা সমস্যা। এবং সে কারণে পাবলিক স্পিকিং এর প্রথম সমস্যাটা হয়। সো ব্রিদিংটা রিমেম্বার ভালোভাবে করতে হবে। স্পিচের আগে যদি ভয় লাগে, জাস্ট কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ব্রিদিং ইন, ডিপ ব্রেথ নিয়ে নিজেকে কনফিডেন্ট রাখা, এটা অনেক কাজে দিবে। এবং আরো একটা বিষয় কাজে দেয় যে যখন মানুষ ভয় পায়, অ্যাংজাইটি ফিল করে, মানুষ যখন অ্যাংজাইটি ফিল করে আর মানুষ যখন এক্সাইটেড ফিল করে, সায়েন্টিস্টরা কিছু স্টাডি করে দেখেছেন যে সেই সিম্পটম গুলো বাইরের মানুষের কাছে একই রকম। অর্থাৎ কেউ যদি অ্যাংজাইটি ফিল করে অথবা কেউ যদি এক্সাইটেড ফিল করে, আমি যদি বাইরের মানুষ হই, আমার কাছে মনে হবে ও সে দুইটার যে কোনো একটা করছে। কিন্তু ওই মানুষটা যদি অ্যাংজাইটি ফিল করে তারপরে তার স্পিচের মধ্যে এরকম করা শুরু করে, এরপরে এবং তার চেহারায়, এখন আমি ভিডিওতে নেই তো চেহারা দেখাতে পারছি না, বাট চেহারায় ওই যে আনকমফোর্টেবল ফিলিংটা চলে আসে, তখন অডিয়েন্স বুঝে ফেলে যে এই তো, এ আসলে রেডি না, এর একটু সমস্যা আছে। সো এই কারণে দিস হেল্প মি আউট আ লট, দিস রিয়েলি হেল্পস মি, যে আমি যখন এরকম প্রত্যেকটা স্পিচের আগেই, এটা কিন্তু ন্যাচারাল, আমাদের একটু এক্সাইটেড বা একটু অ্যাংশাস লাগবে। তো যখন আমাদের অ্যাংশাস লাগছে, নিজেকে এটা বলা যে ইটস ওকে,
আমার অ্যাংশাস লাগতেই পারে, কিন্তু আমি এখন আসলে অ্যাংজাইটি না, এক্সাইটেড ফিল করছি, কারণ আমার সামনে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এই কারণে আমার এক্সাইটেড লাগছে। আই এম জাস্ট এক্সাইটেড। সবাইকে বলা যায় আমার না বেশ এক্সাইটেড লাগছে, কারণ আসলে আমি এক্সাইটমেন্ট নিয়ে যদি কথা বলি মানুষ বুঝতে পারবে না, আর ভেতরে কি হচ্ছে এটা তো কারো বোঝার দরকার নেই। তো আমরা আরো কিছু একটা জিনিস দেখছি যে পাবলিক স্পিকিং ব্যাটারি চার্জ করার জন্য আমাদের কি করতে হবে, স্পিচটা রিহার্স করতে হবে। নিচ থেকে আসবো, নিচে হচ্ছে প্রথমে আমার প্রিপারেশন, কি কি বলবো, কিভাবে বলবো, অর্গানাইজেশনে হচ্ছে কোন কোন পয়েন্ট গুলো হাইলাইট করব, আগে কি বলবো, মাঝখানে কি বলবো, শেষে কি বলবো, এবং তারপর রিহার্স করা। এই 3টা স্টেপ যদি ঠিকভাবে করা হয় ভয় এমনিতেই অনেক কমে আসবে। এবং তারপর যখন আমরা একবার একটা ভালো স্পিচ দিয়ে ফেলবো, একবার যখন মানুষ আমাদের জন্য হাততালি দিবে, এসে বলবে বেশ ভালো স্পিচ ছিল, তারপর কিন্তু ব্রেনকে আর বোঝানোর দরকার হয় না। ব্রেন তখন মানে রাজি, রেডি, এবং সে জানে যে আরে ভাই আমি স্পিচ দেই সেই, ঠিক আছে। সো ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স। সো আরো একটা বিষয় হচ্ছে উইক পাবলিক স্পিকারকে মানুষ কিভাবে বুঝে, হাউ ডু দে স্পট দ্যাট দিস পারসন ইজ আ উইক পাবলিক স্পিকার? যখন তুমি তোমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক মতো রাখছো না, আমরা সামনে আরো কিছু বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে জানবো, যখন তোমার ভয়েস শেক করছে। সো ভোকাল ওয়ার্ম আপ বা ভোকাল এক্সারসাইজ আছে, ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। ওগুলো করলে নিজের ভয়েসটা আরো কমফোর্টেবল হবে। যারা গান শিখে এখানে, কেউ যদি শিখে চ্যাটিং এ জানাতে পারো যে রেওয়াজ করাটা কতটা ইম্পর্টেন্ট। সো এই পাবলিক স্পিকিং এর যে স্কিলটা, একজন ক্রিকেটারকে যেরকম ফিটনেস ধরে রাখার জন্য ব্যাট বল নিয়ে প্র্যাকটিস করতে হয়, ঠিক তেমনি পাবলিক স্পিকারদেরও ভয়েসের খেয়াল রাখতে হয়, ভোকাল এক্সারসাইজ করতে হয়, এবং স্পিচের আগে ভোকাল ওয়ার্ম আপ করতে হয়। যখন কথার মাঝখানে অকওয়ার্ড কোনো ইন্টারাপশন আসে, তখন মাঝখানে গুলো করার পরেও তারা এগিয়ে যায়, কিন্তু দুর্বলরা এটা করার পরে একটু উইকনেস দেখিয়ে ফেলে। আরেকটা হচ্ছে সাইলেন্স। সাইলেন্স তো মাঝে মাঝে বলতে পারি। আমার নেক্সট আইডিয়াটা হচ্ছে কিভাবে ভালো স্পিকার হওয়া যায়। আমি কিন্তু হচ্ছে এটার পর একটা গ্যাপ দিলাম, একটু সাইলেন্স রাখলাম। এই সাইলেন্সটা ক্রিয়েট করার কারণে আমার পরবর্তী কথাটার গুরুত্ব বেড়ে গেল। কিন্তু আমি যদি হঠাৎ হঠাৎ করে কথার মাঝখানে গ্যাপ দেই, তখন মনে হচ্ছে যে আমার স্পিকার হিসেবে দুর্বলতা আছে। সো এইগুলো নিয়ে কাজ করতে হবে। এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখবো, আমরা একটু তাড়াতাড়িও যাব, কারণ আমাদের টপিক বেশ এগিয়ে যাচ্ছে, আর তেমন কোনো কোয়েশ্চেন আমি পাই নাই। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডু লেট মি নো। আমি মনে হয় খুব সহজ জিনিস পড়াচ্ছি, তাই হয়তো সবাই আগেই বুঝে যাচ্ছে সবাই কি জানে। ডু লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক। সো এটা একটা টেড টকের থেকে লেসনটা আমি পেয়েছি। ওনার একটা বইও আছে, এমি কাডি, উনি বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এবং উনি হার্ভার্ডে যখন আমরা কোথাও জিতি তখন আমাদের দুই হাত এরকম উপরে তুলে একটা ভি শেপ করি, এবং এটা উসাইন বোল্টের মতো মানুষ যেমন করেন, তেমনি অন্ধ একজন অ্যাথলিট, এই ছবিতে সবুজ টি শার্ট বা হলুদ টাইপের টি শার্ট পরা মানুষটা, ওনার চোখে, উনি ছোটবেলা থেকে চোখে দেখেন না, তারপর উনিও জেতার পর এমন করছেন। সো দে ডিড সাম স্টাডিজ এন্ড দে ফাউন্ড আউট যে আমরা যখন জিতি তখন আমরা একটা পার্টিকুলার বডি ল্যাঙ্গুয়েজ দেখাই, এবং এটা ওনাদের স্টাডিতে আসলো যে যখন আমরা এই ধরনের উইক পজিশন দেখাই, যখন আমার শরীরটা এরকম বাঁকা হয়ে ঘাড়টা একটু নিচু হয়ে আছে, তখন আমাদের বডিতে কর্টিসল একটা হরমোন রিলিজ হয়, বেড়ে যায়। এবং কর্টিসল হচ্ছে অ্যাংজাইটি ক্রিয়েট করার একটা হরমোন। গুড পশ্চার, যখন আমি আপরাইট দাঁড়াচ্ছি, আমার শরীরে একটা বড় ভার্সন তৈরি করে দাঁড়াচ্ছি, তখন কর্টিসল কমে আসছে, তখন আমার অ্যাংজাইটি ওই কারণে কমে আসবে এবং আমার কনফিডেন্স বেড়ে যাবে। সো আমরা যখন সেশনে প্রেজেন্ট করতে দাঁড়াবো, আমরা উপরের যে পোজ গুলো দেখতে পাচ্ছি, পাওয়ার পোজ, আমাদের মাঝখানের যে পোজটা, এভাবে দাঁড়াতে হবে, রিল্যাক্সড হয়ে দাঁড়াতে হবে, এবং আমাদের বডির একটা বিগার ভার্সন করে দাঁড়াতে হবে। সো এমি কাডি তাদের রিসার্চে দেখেছেন যে 2 মিনিট যদি একটা মানুষ এরকম পাওয়ার পোজ করে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন, তাহলে তার কর্টিসল লেভেল কমে যায় এবং তার ভালো লাগা শুরু করে, ভালো লাগতে শুরু করে। সো দিস ইজ ইন ইউর বডি ল্যাঙ্গুয়েজ, ইউ আর গিভিং পিপল দ্য মেসেজ যে আমি কনফিডেন্ট, আমার মধ্যে কোনো উইকনেস নাই। সো ইউ ক্যান অ্যাপিয়ার ওপেন অ্যান্ড আনডিফেন্ডেড। মাঝে মাঝে হাত দেখালে এভাবে ভালো, হাতের সাদা অংশটা দেখলে মানুষ এটাতে বেশ নিরাপদ ফিল করে। এটা দিস গোজ ব্যাক টু প্রি হিস্টোরিক টাইমস, কারণ একসময় মানুষ, আমরা এখনো হিংস্র, একসময় আমরা প্রচন্ড হিংস্র ছিলাম, একজনকে দেখলেই মারামারি শুরু করতাম। তো তখন হাত দেখানো মানে হচ্ছে লুক, আমার হাতে কোনো অস্ত্র নাই, আই এম আ ফ্রেন্ড।
So this is why স্যার in our সরি ফর দ্য even in our ইন্টারাপশন, কাইন্ডলি স্যার ড্রেস কোড সম্পর্কে কিছু বলবেন? প্রেজেন্টেশনের ড্রেস কোড, আচ্ছা Yes, sir. কোয়েশ্চেন গুলো একটু চ্যাটে লিখলে ভালো। আচ্ছা ঠিক আছে, ড্রেস কোড নিয়ে আমি কালকে আর একটু ভালো করে বলতে চাচ্ছিলাম কালকের বিষয়ে। আজকের ড্রেস কোডটা ডিপেন্ড করে অন দ্য অকেশন। সো যদি আমি প্রেজেন্টেশন দিতে যাই একটা অ্যাওয়ার্ড ফাংশনে, তাহলে আমার এক রকমের গ্ল্যামারাস গেট আপ করতে হবে, গেট আপ থাকতে হবে। আবার যদি অফিসিয়াল প্রেজেন্টেশন থাকে সেখানে একরকম। আবার কিছু অফিসে স্যুট পরাটা মাস্ট, একটা ব্যাংকে যদি আমি কাজ করি তাহলে স্যুট পরতেই হবে। আবার আমি যদি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে স্যুট পরে প্রেজেন্টেশন দিতে যাই তখন সেটা সব জায়গায় একসেপ্টেড না। সো ইট ডিপেন্ডস। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে সেফ অপশন স্যুট, স্যুট পরে যাওয়া, সুটেড বুটেড হয়ে গেলে অলরেডি ইউ আর মেকিং আ গুড ইমপ্রেশন। সো ভার্সিটির ক্ষেত্রে ফর ইওর কেস আমি বলবো যে অফকোর্স ওয়্যার স্যুট। এবং অনেক জায়গায় মেয়েরাও স্যুট পরে এখন, দ্যাটস আ ভেরি গুড থিং। শাড়িও পরে, আমাদের সময় আমরা নর্থ সাউথে যখন আমি বিবিএ তে পড়তাম তখন মানুষ মেয়েরা শাড়ি পরতো, এখনো পরে। ইটস আ ইটস আ পার্সোনাল চয়েস। আর এই হচ্ছে আপাতত ড্রেসের ব্যাপারে। ইভেন চুলের গ্রুমড আপের বিষয়টা, অনেকের চুল লম্বা থাকে, দ্যাটস ফাইন। গ্রুমিংটা যাতে ঠিক মতো থাকে, এটাই হচ্ছে কথা। আরেকটা কোয়েশ্চেন ছিল, আম, সেটাও আমি পড়ি। কোয়েশ্চেনটা হচ্ছে পাবলিক স্পিকিং এ হয়তো আমি কি কি টপিকের উপর স্পিচ দিব তা মনে থাকবে না, সেক্ষেত্রে আমি যদি স্ক্রিপ্ট হাতে নেই ওইটা কি করা যাবে, আর সেক্ষেত্রে আমার পজিশনটা কিভাবে স্পিচ দিব। সো যদি আমি পাবলিক স্পিকিং এ কি কি বললো ভুলে যাই, এটা এটা লাস্ট অপশন। নাইম, হ্যাঁ নাইমকে আমি বলবো যে নাইম এটা লাস্ট অপশন। ইউ ইউ ক্যান রাইট ইন ইউর হ্যান্ডস, যে হাতে অনেকে লিখে নকল করার সময় পরীক্ষায় যেরকম লিখে, এটা লিখে নিয়ে যায়, ওটা এমন ভাবে করতে হবে যাতে না দেখা যায়। আর বুঝা গেলে একটু সমস্যা, স্পিকার হিসেবে পয়েন্টস কম পাওয়া যাবে আর কি। তো ইট ডিপেন্ডস। শুরুর দিকে আমি আমার প্রথম স্পিচ যখন দিয়েছি, প্রথম প্রেজেন্টেশন, আমার হাতে পৃষ্ঠা ছিল প্রিন্ট করা, এটা দেয়া মানে নিয়ে যাওয়া মানে মানুষ বুঝেছে এই মানুষটা উইক স্পিচ হিসেবে, মানে স্পিকার হিসেবে সে ভালো না, স্পিচটা নিয়ে এসছে হাতে। সো ইটস বেটার ইফ ইউ go without it, practice without it, rehearse, memorize, and then go and deliver. তারপর certain gestures that are unpleasant for public speaking yet people commonly make. Okay, so that's a very interesting question. Gestures গুলো কিরকম হবে, মাইশা করেছে কোয়েশ্চেনটা। gestures এ ওকে, উই আর অলমোস্ট এট দি এন্ড। আমরা আরো 10 মিনিট এক্সট্রা ক্লাসটা নিব 7:50 পর্যন্ত। তো ঠিক আছে, আমি এটার অ্যান্সার দিচ্ছি। মেইনলি আনপ্লেজেন্ট হচ্ছে যখনই কোনো অকওয়ার্ড মুভমেন্ট হতে থাকে, যেখানে নাকে হাত দিচ্ছে বারবার, অথবা হাত ড্রপ করছে। আমি যদি এখানে ভিডিওতে দেখানো মুশকিল, আমি বসে আছি তো দাঁড়িয়ে দেখাতে পারলে ভালো হতো। অনেকে অনেক অকওয়ার্ডলি হাঁটাহাঁটি করতে থাকে, যেটা হাঁটাটা কন্ট্রোলের বাইরে। তারপর সবচেয়ে আমি একটা কমন দেখছি, কেউ সামনে ঝুঁকে আসে আবার পিছনে যায়, আবার সামনে ঝুঁকে আসে আবার পিছনে যায়, আবার সামনে ঝুঁকে, মানে জিকির করতেছে, এরকম একটা ব্যাপার হয়ে যায় প্রেজেন্টেশনের সময়। সবচেয়ে খারাপগুলোর মধ্যে একটা হচ্ছে ঝুঁকে থাকা, ঝুঁকে কথা বলা, মাটির দিকে তাকিয়ে কথা বলা। একজনকে দেখ আই কন্টাক্ট ক্ষেত্রে যাদের উইকনেস আছে, এটা আমারও ছিল, এটা আমি ওভারকাম করেছি একটা ভিডিও থেকে শিখে, যে যখন মানুষের দিকে আমি তাকাই, আমার মানুষের ডিরেক্ট চোখের দিকে না তাকালেও হয়। বিশেষ করে যখন স্টেজ থেকে অডিয়েন্সের দিকে তাকাচ্ছি, আমি যদি একজন অডিয়েন্সের চুলের দিকেও তাকাই বা তার কপালের দিকেও তাকাই, অডিয়েন্স মনে করবে যে তার চোখের সাথে তাকানো হচ্ছে। তাই যেহেতু চোখের সাথে না তাকালেও হয়, আমি মুখের দিকেও তাকাতে পারি, মুখ বলতে ঠোঁটের কথা বলছি, আর আমি কপালের দিকেও তাকাতে পারি, তারপরে আমার জন্য সোজা হয়ে গেল। আরে তাহলে তো ভালোই। এবং যখন সামনাসামনিও এটা হলো, সামনাসামনি ওই ভিডিওতেই ছিল, তারপরে আমি সেটা সামনাসামনি দেখলাম যে সামনাসামনি কপালের নিচ থেকে, মানে ভুরুর জায়গা থেকে নাকের উপরটুকু জায়গা পর্যন্ত আছে। ইউ ক্যান ট্রাই ইট উইথ আদার্স, ইউল সি যে মানুষ বুঝতে পারে না যে তার সাথে আই কন্টাক্ট মেক করা হচ্ছে না। মানে ইট ডাজন্ট রিয়েলি হ্যাভ টু বি আই টু আই, it can be in that region and still people will think you're making an eye contact. Ayantika বলছে confident, I'm very confident and fluent in public speaking because of my debating background, but somehow I lose my confidence when I'm giving an academic speech knowing that I will be given grade based on these in my engineering courses. Any suggestion regarding this?
ইয়েস, অফকোর্স। যখন একটা এক্সপেকটেশন থাকে তখন এটাকে বলে পারফরমেন্স অ্যাংজাইটি, পারফরমেন্স নিয়ে ভয়। এটার জন্য বেস্ট ওষুধ রিহার্স, রিহার্স, রিহার্স। আমি টেড টকের কথা বলে শুরু করলাম। একজন টেডের স্পিকার এভারেজে 200 বার তার স্পিচটা রিহার্স করেন, 200 বার। আমার লাইফে যে গেম চেঞ্জিং প্রেজেন্টেশনটা ছিল, যেটা দেওয়ার পরে আমার কনফিডেন্সটা একদম 10 থেকে 100-এ চলে যায়, সেটার জন্য আমি রাত 8টা থেকে শুরু করে আহ, একদম মানে ভোর রাতে প্রায় 2:30 পর্যন্ত, তারপর পরদিনও সকালে ভার্সিটি যাওয়ার টাইম পর্যন্ত, সকাল 8টায় ছিল প্রেজেন্টেশন। পুরোটা টাইম 45 থেকে 50টা লাইন, আমার মাত্র 2 মিনিটের স্লট ছিল, কিন্তু ওই 50টা লাইন আমি পুরো মুখস্থ করে ফেলছিলাম। এখনো আমি ওইটার অর্ধেক মতো মুখস্থ বলতে পারি। সো ইউ হ্যাভ টু বিকাম দ্য পারফর্মার। মানে যখন তাহসান গান গায়, সো তাহসান গান গাওয়ার জন্য এখন কিন্তু কনফিডেন্স লুজ করে না, কারণ 1000 বার সে গেয়ে আসছে। যে কোনো ব্যান্ডের বা যে কোনো শিল্পী হওয়ার আগ পর্যন্ত তাকে অনেক রেওয়াজ করতে হয়, প্র্যাকটিস করতে হয়। সো এটা রিহার্সাল ছাড়া সহজে আসবে না। এটা রিহার্সাল করলে, এবং আমি বলে দিলাম যে অয়ন্তিকা, একবার ভালো করতে হবে। একবার যখন হয়ে যাবে জিনিসটা, তখন কনফিডেন্স আপনা আপনি চলে আসবে। রুবায়েত বলছে যে when I go on the dais I forget my script, এটাও মেমোরাইজ করতে হবে। You're not giving enough time probably। আর ভিডিওটা আগে, সরি, স্পিচটা আগে ভিডিও করে রাখলেও ভালো। স্পিচটা ভিডিও করে রাখলে পরে সেটা দেখে আরো কিছু ফিডব্যাক নেওয়া যায়, অথবা এটাও টের পাওয়া যায় যে আমি কোন জায়গাতে মিস করছি, কোথায় আমার ভুলটা হচ্ছে, সেটা থেকে আবার শেখা যাবে। অডিয়েন্সের সাথে কানেক্টেড, অডিয়েন্সকে কিভাবে ইনভলভ এবং এনগেজ করব, হ্যাঁ এটা আমার স্লাইডে নেক্সট আসবে। এবং এফেক্টিভ ওয়েতে কিভাবে শুরু করা যায়, এটা আমার স্লাইডে এখনই আসবে। হিউমার অফ সেন্স অফ হিউমার নিয়ে, সেন্স অফ হিউমারটা বেশ সেন্সিটিভ জায়গা, অবশ্যই হিউমার খুব কাজে দেয়। আর 100 জন মানুষ আছে, আমাকে 100 জন মানুষ আমাদের সাথে আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য। আমি তাহলে প্রয়োজনে আরো একটু এক্সটেন্ড করব। আর এখানে আমার কন্টেন্টে ছিলই, সো আমরা এগিয়ে গেলেই দেখতে পারবো। সো বাই দ্য ওয়ে, এই যে একটু আগে এতক্ষণ এখানে আমরা ছিলাম, কার কথা মনে পড়ছিল এটা যদি ইফ ইউ আর ওয়ান্ডারিং, এখানে আমাদের SRK ভাইয়া বহু বছর ধরেই দেখিয়ে আসতেছে আমাদেরকে কিভাবে পজিটিভলি নিজেকে প্রেজেন্ট করা যায়। সো সেশনের মাঝে হয়তো 2 হাত এভাবে বড় করতে পারবো না, বাট আমরা হাত এক্সটেন্ড করে স্লাইড দেখাতে পারি, অডিয়েন্সকে অ্যাড্রেস করতে পারি, এবং এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখালে অডিয়েন্স মনে করবে যে আমরা একজন কনফিডেন্ট পাবলিক স্পিকার। তো লাস্ট একটা কোয়েশ্চেন আমাকে জাকারিয়া আহমেদ শুভ জিজ্ঞেস করছে যে ভেরি নার্ভাস এট দ্যাট টাইম, প্লিজ সাজেস্ট মি হাউ টু রিডিউস। স্টেজে ওঠার আগে ওই যে বললাম ব্রিদিংটা, বেশ কিছু নিঃশ্বাস নিতে হবে, রিহার্স করে আসতে হবে, যাতে করে স্পিচের কি পয়েন্ট গুলা কোনোভাবেই ভুলে না যাওয়া হয়। আর নিজেকে বলতে হবে যে আমি এক্সাইটেড, আমার ভালো লাগতেছে, আমার ভয় লাগতেছে, এটা যাতে আমরা চিন্তা না করি। ভয় লাগলেও নিজেকে বলতে হবে ভয় না, আরে বোকা, এটা ভয় না, এটা এক্সাইটমেন্ট, ভালোই হবে, ভালোই হবে। এবং একটার পর একটা প্রেজেন্টেশনে ইউ উইল ইমপ্রুভ। আজকে আমি যেভাবে কথা বলি, যেভাবে প্রেজেন্টেশন দিতে চাই, আজকে থেকে 12-13 বছর আগে আমি কিন্তু এভাবে কথা বলতে পারতাম না। আই ওয়াজ দ্যাট বোরিং পারসন যার কথার টোন একদম নর্মাল, কোনো আপ এন্ড ডাউন নাই, এবং সে সবসময় এভাবেই কথা বলে। তো আমি হয়তো বলতাম যে হ্যাঁ, আমরা এখন দেখবো কিভাবে একটা প্রেজেন্টেশন শুরু করা যায়। কিন্তু ওইখান থেকে এই যে চেঞ্জটা আমি করেছি, এটা একদিনে হয়নি, এটা রেগুলার প্র্যাকটিস করতে হয়েছে, এবং একটা বেঞ্চমার্ক রেখে প্র্যাকটিস করতে হয়েছে। বেঞ্চমার্ক রাখার কারণেই আমাদেরকে ওই যে লেভেলটা, ওই লেভেলটা অ্যাচিভ করা সহজ হয়ে যায়। যখন আমি দেখি যে হ্যাঁ, আমি বারাক ওবামার মতো কথা বলতে পারবো, মানুষ ভাবতেই পারে যে বারাক ওবামার মতো কথা বলা কি এতই সহজ? এত সহজ না। বাট if you try and you listen to his speech, you hear how he says the words and how he continues the way that he is going to give the message to the people, then you might understand certain things that Barack Obama does to get the message across. So echono, I'm working on it, it's getting there, but that's just a demonstration যে আমার একটা বেঞ্চমার্ক থাকলে আমি সেই বেঞ্চমার্কের কাছে কিভাবে যেতে পারি। বাট যদি কোনো বেঞ্চমার্ক না থাকে, আমি কাকে রিচ করতে চাই, কোন লেভেল পর্যন্ত যেতে চাই, সেটা ঠিক না থাকে, দ্যাটস ইম্পর্টেন্ট। এখন আমরা প্রায় শেষের দিকেই চলে আসছি।
কারো আমি মনে হয় দুই একটা কোয়েশ্চেন মিস করেছি, কারো কোয়েশ্চেন মিস করলে কাইন্ডলি আরেকবার একটু লিখে দেখাও, অনেকগুলো কমেন্ট ছিল। সো আমি হুক আর এন্ডিং নিয়ে কথা বলবো এখন। আর কিউ আর হচ্ছে আর কিছু না। সো ড্রপ মি ইওর কোয়েশ্চেনস अगेन, আমি আবারও অ্যানসার দিচ্ছি। সো অ্যামেজিং ইন্ট্রো এন্ড কনক্লুশন, সবাই অলরেডি বুঝতে পারছো যে ইন্ট্রোটা কত ইম্পর্টেন্ট। সো আমি একটা ছোট সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের কথা বলি। এখানে এই সাবওয়েতে একটা এক্সপেরিমেন্ট করা হয় যেখানে একজন মানুষ 43 মিনিট ভায়োলিন বাজান। এটা আমরা জানি যে বিদেশের সাবওয়েতে কেউ যদি বাজায়, এরকম বাস্কিং বলে, সো স্ট্রিট মিউজিশিয়ানরা টাকা তোলার জন্য, নিজের ইনকামের জন্য এই কাজটা করেন। তো তাকে 43 মিনিটে মাত্র 20 জন লোক টাকা দিল এবং $32 তার উঠলো, কেউ তার জন্য হাততালি দিল না, কিছুই হলো না। সো কেন এই এক্সপেরিমেন্টটা ইন্টারেস্টিং? ওয়াশিংটনে করা এই এক্সপেরিমেন্টটা ইন্টারেস্টিং এই জন্য যে যিনি এখানে ভায়োলিন বাজাচ্ছিলেন তার নাম জশুয়া বেল। উনি একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ভায়োলিনিস্ট এবং তার ভায়োলিনের টিকিট কনসার্ট অ্যানাউন্স করার কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় এবং এভারেজে একটা টিকিটের দাম $100। উনি কিন্তু $100 কি, উনি $32 আর্ন করেছেন। কারণ যখন কোনো ধরনের ইন্ট্রো ছাড়া, কোনো ধরনের অ্যাট্রাকশন তৈরি করা ছাড়া, কোনো ধরনের সেটআপ ছাড়া একটা ভালো জিনিসও প্রেজেন্ট করা হয়, মানুষের এক্সপ্রেশনটা হয় এরকম যে এমন তো নয় যেন কোনোদিন দেখিনি, এটা নর্মাল একটা জিনিস, এটার মধ্যে এমন কি আছে। তো এটার জন্য আমাদের হাইপ তৈরি করতে হবে, আমাদের প্রেজেন্টেশনে একটা অ্যাট্রাকটিভ হুক দিতে হবে এবং এই হুকটা কিভাবে আমরা দিব সেটাই আমরা দেখি। হুক দেওয়ার জন্য ভিডিওটা যাচ্ছি না, আমরা কেন এই প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলা শুরু করতে পারি। মানুষ সবসময় চিন্তা করছে যে এখান থেকে আমি কি পাবো। তো যখন তারা পারপাসটা সম্পর্কে জানে, তারা তখন হুকটার পরে বাকি কি আছে এটা নিয়েও একটা আগ্রহ পায়। তারপরে ওটার সাথেই হ্যান্ড ইন হ্যান্ড যে হোয়াটস ইন ইট ফর মি, এটা করলে আমার জন্য কি আছে সেটাও বুঝিয়ে বললে মানুষজন ইন্টারেস্টেড হয়। একটা স্টোরি দিয়ে শুরু করা যায়। সো স্টোরি এমন একটা জিনিস যে যদি এসে বলা হয় আমি আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেটা এক ধরনের অ্যাপিল তৈরি করে। কেউ যদি এসে বলে ফার্স্ট একটা গল্প করি, চলে না, চল আজকে একটু আড্ডা মারি, তো এইগুলা বললে কিন্তু আমরা এখনই বুঝতে পারছি যে কেমন একটা বেটার ফিলিং হয়। সো স্টোরি দিয়ে শুরু করা একটা ওয়াইজ স্ট্র্যাটেজি, পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করা যায়, কোনো মিউজিক দিয়ে বা ভিডিও দেখে প্রেজেন্টেশন শুরু করা যায়। যদিও এটা আমি বলবো একটু লেম, কারণ এটা স্পিকারের পাওয়ারটা নিয়ে যায় এবং অত্যন্ত প্রয়োজনীয় না হলে এটা না করলেই ভালো। ইন্টারেস্টিং কোনো ফ্যাক্ট দিয়ে শুরু করা যায় অথবা অডিয়েন্সকে একটা কোয়েশ্চেন করে প্রেজেন্টেশন শুরু করা যায়। রিসার্চ করেই দেখা গেছে যে একটা প্রেজেন্টেশন বা যে কোনো ইনফরমেশন, যে কোনো মেসেজের শুরুতে আর শেষে মানুষের সবচেয়ে বেশি মনোযোগ থাকে। সো আমার প্রেজেন্টেশনের শুরুটা আর শেষটা আমি আগে ঠিক করি এবং এটা আমি তোমাদেরকেও সবাইকে সাজেস্ট করব যে প্রেজেন্টেশন বা কোনো স্পিচের শুরু কিভাবে শেষ কিভাবে, কারণ মানুষ এই দুইটা সবচেয়ে বেশি মনে রাখবে। এই তার মানে না যে মাঝখানে কোনো ইম্পর্টেন্স নাই, এখানেও ইম্পর্টেন্স আছে, কিন্তু এখানের ইম্পর্টেন্সটা সব চাইতে বেশি। So that's why we need to pay attention on how we start and how we end. তারপরে আমরা এন্ডিং কিভাবে করব, এন্ড গেমের পোস্টারটা দেখাচ্ছি কারণ এই মুভিটা একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজ সিরিজের লাস্ট মুভি। দিস ইজ হাউ দে এন্ডেড। আমাদের এন্ডিংটা কত ভালোভাবে মনে থাকে, এবং এন্ডিংটা যদি ভালো না হতো আজকে আমার আয়রন ম্যান ফার্স্ট এরটা দেখার কোনো ইন্টারেস্ট থাকতো না। বাট আমার মনে হয় যে কোন দিন একটু টাইম বের করে একটু ফার্স্ট আয়রন ম্যানটা দেখি, আবার কিভাবে পুরোটা আরেকবার দেখার ইচ্ছা হয়, কারণ এন্ডিংটা পুরো জিনিসটাকে একটা সুন্দর প্যাকেট করে দেয়। এবং আরেকটা বাজে এন্ডিং, এটা তো ভালো এন্ডিং গেল, বাজে এন্ডিং এর কথা যদি বলি তাহলে এর পরেই যেটা আসতেছে সেটা দেখলে আমরা হয়তো হাসবো অনেকে। গেম অফ থ্রোনস, কত সুন্দর একটা সিরিজ যাচ্ছিল, সিজন 8 এ এসে ধ্বংস। তো এভাবে আমরা আমাদের স্পিচের 12টা বাজাই যখন আমরা লাস্টে এসে একদম ওকে থ্যাংক ইউ বলে নেমে যাচ্ছি। সো একটা ভালো এন্ডিং আমাদের রাখতে হবে। আমি এই মুভিগুলো দেখালাম এই জন্য, টাইম নেই এখন আর, বাট পয়েন্ট ইজ যে আমরা কিভাবে শুরু করি কিভাবে শেষ করি সেটা মনে থাকে। এই প্রত্যেকটা মুভি যারা দেখেছি শুরু শেষ মনে আছে, মাঝখানে অনেক কিছু কিন্তু ভালো মতো মনে থাকে না। তাই শুরু আর শেষ মনে রাখতে হবে। আর প্লিজ যারা আজকে আমরা দেখলাম সবাইকে বলবো যে শুরুতেই গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ ব্লা ব্লা ব্লা, মাই টপিক ইজ, এগুলি কখনো করবে না। এগুলি করে
করা মানে হচ্ছে মানুষকে বোঝানো যে ভাই আমি প্রিপারেশন নেই অথবা আমার স্পিচটা ভালো না। সুতরাং এটা একেবারেই আমাদের অ্যাভয়েড করতে হবে। শুরুতে আজকে যেভাবে আমরা দেখালাম, কোনো স্টোরি, কোনো জোক, কোনো কোয়েশ্চেন, কোনো স্ট্যাটিস্টিক্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, হোয়াটস ইন ইট ফর মি, এগুলো দিয়ে আমার শুরু করতে হবে। তারপরে আমি নিজের নাম বললাম, তারপর আমার টিমের ইন্ট্রোডাকশন দিলাম, এন্ড দেন এগেন টিমের নাম, ওগুলা কিন্তু অডিয়েন্স অত মনেও রাখবে না, অত তাদের সময় নেই। সো ওখানে কম ফোকাস করে শুরুটা ইন্টারেস্টিং ওয়েতে করতে হবে। শেষে এসে যা যা কথা হলো এটার একটা রিক্যাপ দিতে পারি আমরা আমাদের প্রেজেন্টেশনের অথবা আমাদের স্পিচের যে টাইটেল সেটাই শেষে এসে বলতে পারি যে অতএব আজকে আমরা শিখলাম কিভাবে ভালো প্রেজেন্টেশন স্কিল দেখাতে হয় বা প্রেজেন্টেশন স্কিলটা কিভাবে ভালোভাবে তৈরি করতে হয়। কোন একটা কোয়েশ্চেন দিয়ে আমরা অডিয়েন্সকে একটা ইনভলভমেন্ট মধ্যে নিয়ে আসতে পারি যে তাহলে আজকে থেকে কি আমরা ভালোভাবে প্রেজেন্ট করব, আজকে থেকে কি আমরা এই ইনফরমেশন গুলো নিজেদের মাথায় স্টোর করব, আজকে থেকে আমরা যখন নতুন কোনো প্রেজেন্টেশন দিতে যাব আমরা কি হুক তৈরি করব। তো অডিয়েন্স বলল হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল। তো এরকম কোন স্পিচের মধ্যে আমরা কোয়েশ্চেন দিয়ে শেষ করতে পারি, আমরা লাস্টে আবার একটা স্টোরি দিয়ে শেষ করতে পারি, আমরা একটা কল টু অ্যাকশন দিতে পারি যে অতএব আমাদের এখন এইভাবে কাজ করা উচিত, এটা করা উচিত, এবং আমরা কোনো কোটেশন দিয়েও শেষ করতে পারি, সুন্দর কোনো উক্তি দিয়ে স্পিচ শেষ করতে পারি। সো বেস্ট প্রেজেন্টেশনের 3টা পার্ট, একটা চমৎকার বার্গারের মতোই, আমাদের উপরে একটা বান লাগবে, সেটা আমাদের হুক, মাঝখানে মিট হচ্ছে, দ্যাটস দ্য মেইন বডি, দ্যাটস দ্য মোস্ট important information of the whole presentation, they will be there, এবং নিচে আমার একটা ভালো এন্ডিং দিতে হবে। এই 3টা পার্ট না থাকলে স্পিচ মেমোরেবল হবে না, প্রেজেন্টেশন ইফেক্টিভ হবে না। এবং এনগেজ করার জন্য মানুষকে আমার ডেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। অনেক টেক্সট রাখি, টেক্সট কমিয়ে ক্লিন স্লাইড দেখাতে হবে, আমার প্রেজেন্টেশনের ইমোশনাল অ্যাপিল তৈরি করতে হবে। কালকে আমি দেখাবো কিভাবে এটা করা যায়। হিউমার আনতে হবে, হিউমার কিভাবে আনা যায়, একজন জিজ্ঞাসা করলো, হিউমার আনার বিষয়টা বেশ কষ্টসাধ্য, আই এম স্টিল লার্নিং ইট। এটার জন্য মুভিজ দেখতে হবে, বই পড়তে হবে, ফানি মানুষজনের আশেপাশে থাকতে, ওর ওন ওয়ে টু গ্রো আ বেটার সেন্স অফ হিউমার। এবং ফ্রেন্ডরা এখানে অনেক কাজ দিতে পারে যে আচ্ছা দোস্ত এই জোকটা কেমন, বা ওরা বললো তোর এই সেন্স অফ হিউমারটা ভালো না, বা এই জোকগুলা ভালো না, এগুলা বাদ দে, ওইটা বেশি লেম। সো ওগুলোকে শেষ করে বাদ দিয়ে নতুন ওয়েতে কিভাবে হিউমার তৈরি করা যায়। এবং এটা কিন্তু মজার কাজ, আমি রেগুলার স্ট্যান্ড আপ কমেডি দেখি, ওখান থেকেও বের করার চেষ্টা করি কি কি ভাল লাগে। ইন্ডিয়ান এখন ওয়াচ স্ট্যান্ড আপ, ইংলিশে তো জিম ক্যারি, তাদের স্ট্যান্ড আপও দেখতে পারো, স্ট্যান্ড আপ থেকে কিছু আইডিয়া, বাট অবশ্যই joke, any kind of joke, you need to test it with people before doing it on the main audience, কারণ জোক যদি ঠিকমতো না যায় এটা ব্যাকফায়ার করে। সো জোকস এর ব্যাপারে একটু সাবধান, and of course ask your audience questions. You have already seen আমি কতবার কোয়েশ্চেন করলাম সবাইকে, এবং কমেন্ট করতেও মোটিভেট করলাম, ইনফ্লুয়েন্স করলাম যে কমেন্ট করো, কমেন্ট থেকে অ্যান্সার দিচ্ছি। তো এটা দরকার। স্লাইড অলরেডি বললাম ক্লিন স্লাইড লাগবে, আর প্রপস ইউজ করা যায়। যারা হাল্ট প্রাইজের মতো কোথাও যায়, সেটা হয়তো জাস্ট আর্ট পেপার দিয়ে বানানো, সেটা হয়তো একটা 3D মডেল যেটা স্লাইডেই দেখাচ্ছি, কিছু একটা বানিয়ে নিয়ে গেলে না মানুষজন অনেক মজা পায়, এবং এটা যদি ফিজিক্যাল হয় আরো ভালো লাগবে। সো আমি কিভাবে প্রেফার করি, আমি স্টোরি প্রেফার করি রাকিন। মাই ওয়ে টু গো ইজ স্টোরি, এবং স্টোরি দিয়ে শেষ করলে এটা মানুষের মাথায় বেশ ভালোভাবে থাকে, আমি সোফার যেটা দেখেছি। আর এটা ছাড়া কল টু অ্যাকশনও মাঝে মাঝে আমি দেই, মানুষজনকে লিখাই আমার ট্রেনিং এর পরে যে তারা নেক্সট টাইম কি কি করবে, এবং তারপরে ওইটাই জোরে জোরে বলাই তাদেরকে দিয়ে। এটা এভাবে আমি শেষ করি। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি হুক যেগুলা দেখালাম বা ক্লোজিং যেগুলা বললাম, কম্বাইন ইউর ট্যাকটিক্স, কম্বাইন দ্য থিংস, কম্বিনেশন করলে আরো মজার। যেমন আমার সবচাইতে ভালো হুক গুলা ওগুলোই লাগে যেটার মধ্যে একটা পার্সোনাল স্টোরি থাকে, স্টোরিটা ফানি হয়, ওইটার মধ্যেই আবার একটা স্ট্যাটিস্টিক্স থাকে, এবং ওটার মধ্যেই বলা হয় যে কেন আজকের স্পিচটা অনেক ইম্পর্টেন্ট। এই যে কম্বিনেশন, এগুলি হচ্ছে ওয়াও লেভেলের প্রেজেন্টেশন, ওয়াও লেভেলের স্পিচ। কিউ&এ নিয়ে অনেক কথা হলো, আমি আসছি আমাদের রিক্যাপটা দিয়ে নিয়ে। আজকে যা যা বিষয় নিয়ে কথা হলো, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখতে হবে, প্লিজ রিমেম্বার দিস, ভেরি ইম্পর্টেন্ট, ইটস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইউর প্রেজেন্টেশন। ব্রিদিং, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে কথা বলছি, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। কালকে আমি কিছু স্লাইডও দেখাবো, বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো, বিভিন্ন স্পিকাররা কিভাবে
পজিটিভ ওয়েতে তাদের বডি দেখান, মানে বডি not in that sense six pack দেখানোর মতো না, but how they present and how they are moving throughout their presentation, তারা কিভাবে ভালো তারপরে হচ্ছে আমরা হুকের ক্ষেত্রে আসবো যে কিভাবে হুক সুন্দর করে তৈরি করা যায়। এবং আজকে আমরা দেখলাম, খুব বেশি টাইম পাইনি, আমার ট্রেনিং এ আরো ডিটেইলে আমি জিনিসগুলো দেখাই, তবে দিস ইজ আ গুড স্টার্ট, ইউ ক্যান স্টার্ট ডুইং দিস। অনলাইনে সার্চ করলেও কিছু অপশনস পাওয়া যায়, বা যেই টপিকে প্রেজেন্টেশন ওই টপিকে সার্চ করলেও দেখা যায় যে ওই ইউটিউবের ভিডিওতে কেউ না কেউ হয়তো একটা হুক দিয়ে রেখেছে, তখন ওই হুকটাও পিক করা যায়। আর বই পড়লে আরো হুক পাওয়া যায়, বিভিন্ন বইয়ে অনেক সুন্দরভাবে কিছু আইডিয়া দেয়া থাকে। নিজের এন্ডিংটা অর্থাৎ নিজের ক্লোজিংটা প্ল্যান করা এবং এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, আমি কি কিভাবে এনগেজ করব অডিয়েন্সকে, সেটাও দেয়া। সো ফাইনালি আমি কোয়েশ্চেন অ্যান্সারের সেই কোয়েশ্চেনটাতে আসছি। আচ্ছা, পরে দেখবো এটা। তো একটা কমন কোয়েশ্চেন আসলো, অ্যাটেনশন কিভাবে ধরে রাখা যায়, ম্যাক্সিমাইজ আমি বললাম। ওই ওয়েগুলাকে ডিস্ট্রিবিউট করতে হবে। আমার প্রেজেন্টেশন যদি 10 মিনিটের হয়, প্রতি 1.5 থেকে 2 মিনিট পর পর আমি কি রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট। 1.5 থেকে 2 মিনিট পর পর একটা জোক, একটা মজার কিছু, একটা ভালো কিছু যাচ্ছে, আমি কোনো একটা কোয়েশ্চেন করছি, কখনো অ্যাক্টিভিটি দিচ্ছি মানুষকে, কখনো মানুষকে হাসাচ্ছি, কখনো একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, কখনো এমন একটা ছবি দেখাচ্ছি যেটা দেখে তাদের খুব ইমোশনালি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা সেটা দেখে তাদের ভালো লাগছে, অথবা চাইল্ডহুডের কথা মনে পড়ছে, কিছু একটা রাখছি একটা ইন্টারভ্যাল পর পর, তাহলে আমি অ্যাটেনশনটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম ধরে রাখতে পারবো। এটাও অনেকে ভুল করে যে একটা টাইমে অনেক ফোকাস দিয়ে অনেক মজা করে, তারপর পুরো প্রেজেন্টেশন ফ্ল্যাট। টাইম টু টাইম ডিস্ট্রিবিউট করে দিলে সবচেয়ে ভালো হবে। আর তারপরের কোয়েশ্চেনটাতে আসি, হোয়াট ইফ ইউ ডোন্ট নো এনি কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার পার্টে কিভাবে কনফিডেন্ট থাকবো, প্রথম হচ্ছে আমি যদি জানি কোয়েশ্চেনটা, তাহলে অ্যান্সারটা যদি জানি, তাহলে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অলওয়েজ আমি যেটা করতে দেখেছি সবচেয়ে ভালো হয় যে জাজেসদেরকে সুন্দর করে বলা যে থ্যাংক ইউ ফর দ্যাট কোয়েশ্চেন। আমি জানি না জানি, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, এটা বললে আমি একটু টাইম পাচ্ছি নিজে চিন্তা করার, এবং একই সাথে জাজের সাথে একটু স্মাইল দিয়ে আই কন্টাক্ট দিয়ে কথা বলা হয়, জাজও একটা পার্সোনাল টাচের মধ্যে আসেন, র্যাপো বিল্ড করার সুবিধা হয়। তো ওইটা করে তারপরে অ্যান্সার দেওয়া স্টার্ট করা। জানি যখন আমি অ্যান্সারটা জানি, আর যখন না জানি তখন তো অফকোর্স বিপদে পড়ে গেছি, এর মধ্যে একটা কিছু আনতে হবে। সো আমি এই ক্ষেত্রে দেখেছি তারা সবচেয়ে তাড়াতাড়ি অ্যান্সার আনতে পারে যারা রেগুলার পড়াশোনা করে, তখন তারা কোনো না কোনো একটা জায়গা থেকে আইডিয়া পেয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা ইনভিজিবলি কানেক্টেড, সেটা হচ্ছে যারা ফিজিক্যালি অ্যাক্টিভ, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারাও এইসব সময় তাড়াতাড়ি একটা আইডিয়া পেয়ে যায়। আই ডোন্ট নো হাউ ইট really works, but I've seen most of the times, most of the good presenters, they are physically fit. So এটা কোনো একভাবে কানেক্টেড। আর আরেকটা যে বিষয়, যে আমি যখন জানতেছি না আমি কিভাবে বলবো, সো ফার্স্ট এটা বললাম থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। যদি আমি একদমই কিছু না পারি, আরেকটু টাইম চাই, তখন হয়তো আমি বলতে পারি, এটার জন্য আমার আগে কোয়েশ্চেনটা ভালোভাবে শুনতে হবে। সো যখন আমি শুনলাম, তারপর আমি বুঝলাম যে ভাই এটা তো পারি না, তা থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, আর ইউ আস্কিং মি blah blah blah, or do you want to know about this thing? So আমি তাকে আরেকটা কোয়েশ্চেন করলাম। সো এটা অনেক জায়গাতেই অ্যালাউড, কখনো কখনো বলা হয় যে না তুমি ফেরত কোয়েশ্চেন করতে পারবা না, বাট মোস্ট কেসেসে ইউ ক্যান আস্ক আ কোয়েশ্চেন ব্যাক। সো জাজ যখন একটা কোয়েশ্চেন করলো, সাপোজ প্রেজেন্টেশনের সময় আমি কিভাবে শুরু করব বলো তো, and then you don't know how to answer, so you can say first of all thank you for your question. Second then you'll say যে আপনার, হ্যাঁ, so do you want me to tell you about how to present, how to make the hook in terms of any question, any presentation, or is it a particular situation like training or like a university lecture, or so আমি তাকে একটু স্পেসিফিক দিকে আবার নিয়ে যাচ্ছি, মানে আমি কোয়েশ্চেনটার অ্যান্সার পারতেছি না, কি করছি কোয়েশ্চেনটাকে ব্রেক ডাউন করে আমি ক্লাস্টার করে ফেলতেছি। সো তারপর একটা ক্লাস্টার থেকে তো আমাকে কোয়েশ্চেন করবে, যেমন সাপ্লাই চেইন নিয়ে হয়তো কোয়েশ্চেন করা হলো যে হোয়াট ইজ দ্য সাপ্লাই চেইন প্ল্যান ফর ইউর থিং। সো ইউ ক্যান আস্ক, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, can you are you trying to know about the supply chain, from about how we are going to collect the raw materials from our suppliers, or how we are going to send it to the distributors? তখন জাজ আবার বলতে পারে যে আই ওয়ান্ট টু নো দ্য হোল থিং। ও সো ইউ ওয়ান্ট টু নো দ্য হোল থিং। সো ইফ উই তো এই যে সময়, এর মধ্যে চিন্তা করে একটা বের করতে হবে,
and this is why it's difficult to be a public speaker. অনেক জানতে হয়, পড়তে হয় এবং অ্যানসার দেওয়ার মতো একটা কনফিডেন্স রাখতে হয়। তো আসলে একদম যদি না জেনে চাপা মেরে বের হয়ে আসলে কিন্তু হবে না। এন্ড দিস ইজ অ্যানাদার থিং, বুঝে বলতে হবে, কারণ ওই কোয়েশ্চেন অ্যান্সারে ওইটাই দেখা হয় যে ভাই বুদ্ধি, মানে উপস্থিত বুদ্ধিটা কতটুকু। সেই জন্য রেডি থাকতে হবে। ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, জিহাদ জিজ্ঞাসা করছে যে ডিফ্লেক্ট কিভাবে করব। কোয়েশ্চেন ডিফ্লেক্টের স্ট্র্যাটেজি খুব বেশি আমি দেখি নাই, এটা জাজদের সাথে কাজ করে না, কারণ জাজেসরা আসলে বুঝে যে ডিফ্লেক্ট করতে চাচ্ছে কারণ পারে না, এটাই হয়ে যায়। সো এই ক্ষেত্রে খুব বেশি ভালো স্ট্র্যাটেজি আমি এখন পর্যন্ত দেখি নাই। আর আরেকটা বিষয় বলবো, অনেক সময় আমরা জাজদেরকে অফেন্ড করে ফেলি না বুঝেই, যে একটা কোয়েশ্চেন করা হলো এন্ড দেন দে আর লাইক, ও ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস, ওকে ওকে, অথবা একটা অ্যান্সার দেওয়ার পর জাজ বলে যে না বাট হোয়াট অ্যাবাউট দিস পার্টিকুলার থিং, বলে তখন ওই পাশ থেকে পার্টিসিপেন্ট বা কম্পিটিটর যে সে বলতে থাকে যে ওয়েট বাট উই রিয়েলি এক্সপ্লেইনড ইট, অথবা তারা জিজ্ঞেস করে নো নো দ্যাটস নট হোয়াট ইউ সেড, ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড, তারপর আবার বলতেছে। সো এখানে জাজকে কখনো বলার দরকার নাই যে আপনি বুঝতে পারেন নাই, বা ইন জেনারেল বিজনেস কমিউনিকেশনে আমরা এটা বলি না যে তুমি বুঝো নাই, আমরা এটা বলি যে আমি বোঝাতে পারিনি, সরি মেবি আই ডিডন্ট ম্যানেজ টু এক্সপ্লেইন ইট প্রপারলি, লেট মি ট্রাই ওয়ান্স এগেন, এটা বলা যায়। অথবা সরি মেবি আই ডিডন্ট ম্যানেজ টু অ্যান্সার ইট properly, could you explain your question further so that I can give you a more appropriate answer? So এইভাবে বলে তারপরে করা যায়। আর জিহাদের কোয়েশ্চেনটা আসলে আমি এখনো ভাবছি যে ডিফ্লেক্ট করা যায় কিভাবে। আমি আসলে এখনো দেখি নাই খুব একটা ডিফ্লেক্ট করে সুবিধা করতে পারা। ইন মোস্ট কেসেস ওখানে মার্ক একটু কাটা যায়। তবে আমরা এটা জানি না এটা না বলে ইউ ক্যান, ইফ ইউ হ্যাভ টু সে যে ভাই মাফ করে দেন পারি না, সো এটা তো আর বলা যায় না স্টেজের মধ্যে। সো ইউ ক্যান সে দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট উই হ্যাভ সেভড ফর দ্য নেক্সট ফেজ। ওয়ান্স উই initially go through the first year, then we will think about it. But then again, if it's something primary যেটা শুরুতেই চিন্তা করা দরকার ছিল, তখন আবার এই লজিক দেয়া যাবে না। তো ইট রিয়েলি ইজ আ কেস স্পেসিফিক সিচুয়েশন যে কোন ধরনের কোয়েশ্চেন। আর মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আছে যে এটা তো ইউ ক্যান সে, যেমন বিজনেস স্টুডেন্টরা বলে যে মাঝে মাঝে যে আমরা তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, সো আমরা এই বিষয়টাতে জানি না, বাট আমরা একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, তার থেকে রিপোর্ট পেলে তারপরে আমরা আপনাকে আরো অ্যাকুরেট অ্যান্সার দিতে পারবো, এরকম একটা অ্যান্সার, মানে ফিউচারের উপরে ছেড়ে দেয় জিনিসটাকে, ফিউচারকে উপর ছেড়ে দিয়ে তারা ওখান থেকে পার পেয়ে যায়। So that was it. I think that's the last question. Is there, what is the maximum number of words we can put on a slide? Tanzim Hassan Fahim জিজ্ঞেস করেছে, very good question. আরো একটা কোয়েশ্চেন এইরকম আরাফ বিন ইসলাম স্বপ্নীলের, সেটা হচ্ছে ভাইয়া প্রেজেন্টেশন উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ কয়টি স্লাইড? সর্বোচ্চ স্লাইডের অ্যামাউন্ট আসলে বলার থাকে না, তবে একটা লিমিট অবশ্যই আছে। প্রতি মিনিটে আইডিয়ালি একটা হলে ঠিক আছে। আমার প্রেজেন্টেশনে আমি এভাবে হিসাব করি, 30 মিনিট 40 মিনিট যেটাই হোক, 1 ঘন্টা হোক, প্রতি মিনিটে বা আমরা একটা করে স্লাইড রাখি। আর ম্যাক্সিমাম কেউ যদি চায় 1 মিনিটের মধ্যে 3টা স্লাইড ম্যাক্সিমাম, এর বেশি রাখলে অডিয়েন্সের খুব বিরক্ত লাগবে। এবং যদি এভাবে রাখিও পরপর 10 মিনিটেই আমি যদি এরকম প্রতি মিনিটে 3টা করে স্লাইড দেখিয়ে 30টা স্লাইড দেখায় ফেলি, এটা অডিয়েন্সের জন্য বেশ আনকমফোর্টেবল এবং মনে রাখা কষ্টকর। তাই এখানে প্রতি মিনিটে একটা ভালো, অথবা 2টা পর্যন্ত যাওয়া যায়, এর বেশি না যাওয়াটাই ভালো। আর ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ডস, এখানে একটা মিলার্স ল বলে একটা ফাইন্ডিং আছে, সেটা থেকে আমরা জানি যে মানুষ 7টার মতো জিনিস এভারেজে চাঙ্ক মনে রাখতে পারে। সো একটা স্লাইডে 7টা আইটেম দেখানো সম্ভব, এর বেশি না। এবং ওয়ার্ড কাউন্ট যদি আমি বলি, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, তবে 20 ওয়ার্ডস এর নিচে থাকলে ইউ আর সেফ। 20 ওয়ার্ডস। আমিও আমার কোনো স্লাইডে বেশি জিনিস রাখি না, অনেক সময় মনে হয় ভাইয়া অনেক কিছু তো কিভাবে দিব, অনেক কিছু কিভাবে রাখবো। সো ইন দ্যাট কেস ওই স্লাইডটাকে ভেঙে একটু কষ্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে, তারপরে নিচের স্লাইডে 4টা পয়েন্ট থাকবে, উপরের স্লাইডে 4টা পয়েন্ট, এই তো 8টা পয়েন্টকে আমি ভেঙে 4 করে দিলাম, শেষ। 12টা পয়েন্ট তাহলে 6টা করে দিলাম, শেষ। সো জাস্ট মেক মোর স্লাইডস, but don't put a lot of information on the same slide. আর ডিফ্লেকশনের ক্ষেত্রে সাদমান কবির একটা অ্যান্সার দিচ্ছে যে what if we say I can't answer that right now and I need time to think about it, or something like I apologize for this but we need to think more into this.
না, এইটা আসলে খুবই পোলাইট এবং হাম্বল একটা অ্যান্সার, কিন্তু এই অ্যান্সারটা একটু জাজকে, মানে জাজেস আর লুকিং ফর ইউর উইট। অ্যাকচুয়ালি সাদমান কেউই মানে সবাই জানে যে ভার্সিটি স্টুডেন্ট, সে তো আর এখানে বসে একেবারে ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রমাণ করবে না, অথবা সে এখানে বসেই ইউনিলিভারের পুরা সাপ্লাই চেইন কিভাবে চলে এটা এক্সপ্লেন করতে পারবে না। সো ডেফিনেটলি ল্যাকিং থাকবে, বাট পিপল ওয়ান্ট দ্যাট ফাইট, দ্যাট স্মাইল, দ্যাট ট্রাইং টু কাম আপ উইথ অ্যান অ্যান্সার। আমরাও তো বুঝি যে সে এখানে দাঁড়ায় দাঁড়ায় বানাইতেছে, হ্যাঁ, কিন্তু এই যে বানাইতেছে সে এবং কত সুন্দরভাবে বানায় দিতে পারলো, এটাই খেলা, এটাই হচ্ছে ওই মুহূর্তের মজা। এখানে যদি আমি বলি যে না আমি ফিউচারে এটা করে নিয়ে আসবো, বা আসলে এটা আসলেই তো এটা করা দরকার ছিল, আমরাও লাইক আসলেই তো তোমাকে একটু কম মার্ক দিতে হবে। তো দ্যাটস হোয়াট হ্যাপেন্স আর কি। সো ইয়া, ইয়েস সাদমান, ট্রাই টু মেক ইট আপ বাট কনফিডেন্টলি অ্যান্ড বি লজিক্যাল। তো এই জন্যই যে পড়াশোনাটা, রেগুলার পিচিং এর ভিডিও দেখাটা, রেগুলার টেড টক শোনা, এগুলো থেকে অ্যান্সার নিয়ে আসা যায়। আর আই হ্যাভ সিন পিপল লাই, ট্রাস্ট মি, মানুষজন পুরো মিথ্যা কথা বলে। জাজরাও তো আর সবাই গুগল সার্চ করে না। আমি আমি আবার কোশ্চেন টোশ্চেন করার পরে চেক করি কি বলতেছে, কিন্তু আমি দেখছি যে গ্লোবাল মার্কেটে আমরা 3টা কান্ট্রি স্টাডি করে আসছি, সেই 3টা কান্ট্রিতে এরকম ছিল। তারপরে জাজরাও খুশি, ও আরো এমন ভাবে সাথে সাথে বলছে যে এত তাড়াতাড়ি কেউ মিথ্যা বলতে দেখিনি আমরা। পরে যেহেতু আমি ছেলেটাকে চিনতাম পার্সোনালি, আমি কথা বলছি ওর সাথে, এন্ড দেন হি ওয়াজ লাইক যে না ভাই ওইটা ওই মুহূর্তে বানায় বলছি, ওটা অর্ধেক সত্যি ছিল আর অর্ধেক বানায়। বাট দে ওয়ার দ্য সেকেন্ড রানার্স আপ ইন দ্যাট কম্পিটিশন। সো হয়তো ফার্স্ট হতে পারে নাই, আই ডোন্ট নো জাজেসটা আসলে, জাজেসটা কেউ দে সিম টু ইমপ্রেসড। সো ঠিক আছে, এই জায়গায় ওই চালগুলো যেগুলো বিজনেস স্কুলের ছেলেমেয়েরা একটু বেশি শিখে, ইঞ্জিনিয়ারিং তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড না হলে অনেক সমস্যা। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে বুঝতে হবে এটা একটা আর্ট এন্ড সায়েন্স। সো আর্টের পার্টে হচ্ছে পারফরমেন্স চলে আসে। তো আমরা ওই বিষয়ে আগামীকাল আরো আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। আমি লাস্টে আরো কিছু কথা বলবো। একটা হচ্ছে এই যে প্রেজেন্টেশন দেই আমরা, দেওয়ার সময় আমাদের অনেক অবস্থা খারাপ হয়, কিন্তু দেওয়ার পরে সবসময় এরকমই যে না না কি আর এত তো ভয় লাগেনি, হ্যাঁ বেশি ভয় পাইনি, অল্প ভয় পেয়েছি। সো এই কারণে যত বেশি পারা যায় প্রেজেন্টেশন, যত বেশি পারা যায় স্পিচ দিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এটাতেই সবচাইতে বড় অস্ত্রটা পাওয়া যাবে ভালো স্পিচ দেওয়ার। যত রেগুলার, যত বেশি প্রেজেন্টেশন দেওয়া যাবে, স্পিচ দেওয়া যাবে, তত এটা ইমপ্রুভ করবে। আমাদের ইভেন আইবিএ তেও বেশি সুযোগ ছিল না, পরে আমরা স্যারদের সাথে কথা বলেও সুযোগ পাচ্ছি না। লেটার উই ফর্মড আওয়ার ওন ক্লাব, যেটা আইবিএ জানতো না অথরিটি। আমরা নিজেরা লুকায় লুকায় ফেসবুকে গ্রুপ করে আমরা একটা ক্লাসরুমে জাস্ট সিআর কে দিয়ে বলায় বুকিং করছি, বুকিং নিয়ে ওখানে আমরা ক্যামেরা ট্যামেরা এনে আমরা নিজেরাই টেড টকের মতো ইভেন্ট অর্গানাইজ করতাম। একদম পুরা ভার্সিটি কিছুই জানতো না, এই অবস্থা। হয়তো এমআইএসটি তে করা একটু কঠিন হবে, মিলিটারি মানুষজন, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে টু অর্গানাইজ দিস কাইন্ড অফ পাবলিক স্পিকিং ইভেন্টস, এবং রেগুলার, এমন না ছোট একটা ইভেন্ট করলাম শেষ। যত বেশি দেওয়া যাবে তত ভালো। আর ইও করা আছে উইথ 2 ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ঢাকা পিপল ডিপার্টমেন্টে, ওদেরকে হয়তো তোমরা চিনতেও পারো, স্বপ্নিল সাহা আর সাদমান সিরাজ। ওরা বেশ কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হয়ে আসছে। সো এই ভিডিওতে তারা এক্সপ্লেইন করেছে কিভাবে তারা হয়েছে, করেছে 15 মিনিটের ভিডিও। আর হাল্ট প্রাইজে ভালো করার জন্য আমার 2টা ভিডিও আছে, সাবস্ক্রাইব করে রাখতে পারো, এখানে আমরা আরো এখন যাওয়া লাগবে। ভালোই লাগছিল ট্রেনিং নিতে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পেজ থেকে আবার একটু পরে আমরা একটা ইভেন্ট করব, আমরা 90s এর মিউজিক করব, ব্যান্ড
থ্যাংক ইউ সো মাচ সোহান ভাইয়া আমাদেরকে টাইম দেওয়ার জন্য আজকে অ্যান্ড আশা করি সবার এই সেশনসটা বেনিফিশিয়াল হয়েছে সো কালকে আমাদের সেশনটা সেম টাইমে স্টার্ট হবে অন ডিফারেন্ট টপিক দ্যাট ইজ pitching hacks. Thank you so much everyone to be with us and also Bhaiya for the collaboration. So thank you.